ওই যে হাসিনা বা খুনি হাসিনা এই ওয়ার্ডগুলোও তখন হচ্ছে এগুলো বিপ্লবের ভাষা। আপনি রাস্তায় নেমে জুলাই মাসে যদি দেখেন কোনো একটা জায়গায় লেখা আছে খুনি হাসিনা, এইটা দেখার পরে আপনি যে সাহসটা পাবেন, নরেন্দ্র মোদি বিগ টাইম হাসপাতালে কোনো সেবা নাই, সার্ভিসটা দিবে কে? তখনই এসে একজন দালাল সুন্দর মতো আপনাকে বলবে এইটা না, আমাদের পাশের দেশে চলে। বাংলাদেশেরও না যাওয়ার কারণে ওদের হোটেল বিজনেস হাহাকার লেগে গেছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। আরে আমার পিয়নের তো 400 কোটি টাকা, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। আমাদের দেশের প্রধান বলতেছে হচ্ছে কি আরে আমার পিয়ন তো হচ্ছে গিয়ে। তুই জানো যে বিএনপির মামলার সংখ্যা কত 16 বছরে? 11-12 হ্যাঁ 11-12 হাজার। রিয়েলি এত বেশি? 30 লাখ। শেখ হাসিনা তো দেশ বিক্রি করে গেছে। শুধু এই একটা জায়গা না, প্রত্যেকটা জায়গায় মোদির একজন ক্যাশিয়ার ছিল, সেটা হলো আদানি। এবং এই জন্য আদানিকে যতভাবে ইকোনমিক্যালি বেনিফিট দেওয়া যায় শেখ হাসিনা সবভাবে এটা দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে মোদি টিকে থাকে এবং ওই ইন্টারেস্টে বাংলাদেশে হাসিনাকে টিকিয়ে রাখতো। হারপিক অবশ্যই মজুমদার নিজের বউ, নিজের ছেলে এগুলাকে লুকিয়ে রেখে আর একটা মডেলের সাথে প্রেম করতে গিয়ে ব্যর্থ হয়ে হারপিক খেয়ে তাকে প্ররোচিত করার চেষ্টা করছিল। আমি জাস্ট ভাবতেছি 6 মাস আগে এগুলো বলা। স্ক্যান্ডালাস সিজন 1 এপিসোড 2। আজকে আমার সামনে দুইজন খুবই স্পেশাল মানুষ আছে। আমরা ইনফ্লুয়েন্সার শব্দটা অনেক হালকাভাবে ইউজ করি, বাট আমার সামনে যারা আছে দুজনই সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রিয়েল লাইফে আমি যাদেরকে ইনফ্লুয়েন্সার বলি, সাইদ আব্দুল্লাহ ভাইয়া এবং মোর্শেদ মিশু ভাইয়া। প্রথমত চলে যাব হচ্ছে এখনকার ট্রেন্ডিং নিউজ, যেটা সবারই একই প্রশ্ন, যে যদি টুইটার খুলি, যদি যে কোনো ধরনের নিউজ পেপার খুলি, বাংলাদেশে বলে জেনোসাইড হইতেছে অ্যাকর্ডিং টু ডোনাল্ড ট্রাম্প, ইন্ডিয়ান নিউজ। সো ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান নিউজ থেকে যে প্রপাগান্ডাটা হইতেছে, ইন্ডিয়ান মিডিয়া চায় আসলে এটা কি? আমার কাছে প্রথমত মনে হয় যে ওরা যে আসলে কি চায় ওরা নিজেরাও জানে না, এক। আর যদি কিছু চায় থাকে হয়তোবা আরেকটা কাশ্মীর চায়, হয়তোবা হ্যাঁ, অথবা আরেকটা সিকিম চায়। আপনি যদি সিকিমের গল্প শুনেন, সিকিম ইউজ টু বি মানে স্টেট যারা 400 বছরের ইতিহাস ছিল ইন্ডিপেন্ডেন্সের। লেমদুকদুরজি আইসা হচ্ছে গিয়ে মানে সিকিমের সঙ্গে যখন মানে এরকম শুনছি আমি, আমার দুলাভাইয়ের কাছ থেকে গল্প শুনছিলাম এরকম, যে লেমদুকদুরজি হচ্ছে গিয়ে যখন সে ওই দেশের প্রধান, সিকিম দেশের প্রধান, তখন সে যখন গেছিল লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়েছিল। আর যখন হচ্ছে রিসেশনের মধ্যে পইরা ইন্ডিয়া টেক ওভার করলো, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে তাকে লিটারালি একটা মুখ্যমন্ত্রীর মানে সম্মাননাও দেওয়া হয় নাই। এই সেম ব্যাপারটা কিন্তু আপনি যদি আমাদের এখানে দেখেন, হ্যাঁ, যে আমাদের দেশের যখন সে রাষ্ট্রপ্রধান ছিল, এই যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, যখন উনি ছিল রাষ্ট্রপ্রধান, তখন তাকে মোদি গিয়ে রিসিভ করতে হয়তো বা। আর এবার যখন পালাইলো তখন গিয়ে রিসিভ করছে কে? সে ঠিক মতো কয়েক দফা তো নামতেই পারে নাই। তাই সে না তার বন্ধু, তো বন্ধুর সঙ্গে এমনি করে আমি তোর বাসার সামনে এসে দাঁড়ায় থাকবো, তুই বলবি যে আচ্ছা আমি উমুকরে পাঠাইতেছি, তুমুকরে পাঠাইতেছি, আমি 7 বার ঘুরে আসবো, তারপরে গিয়ে আমার তুই বাসায় ঢুকতে দিবি? এটা কেমন হিসাব? এটা গেল এক। সো ওরা ওদের বন্ধুর সঙ্গেও কি ট্রিট করে ওরা নিজেরাও জানে না। আমার কাছে এখনো লাগে হচ্ছে যে এটা টু সাম এক্সটেন্ট ওই যে আওয়ামী লীগকে কোনোভাবে ঢুকানো বা ওই অ্যাঙ্গেল থেকে হইতে পারে। হ্যাঁ, কারণ ওই যে অরাজকতা দেখাইতে পারলে তো হচ্ছে গিয়ে যে অ্যাগেইন বাংলাদেশে টেক ওভার করার চিন্তা ভাবনার বিষয়টা যেমন আওয়াজ তুলতেছে আর কি। বাট এগুলো আমার কাছে ফাঁকা আওয়াজ মনে হয় আর কি, যে ওরা ওদের মিডিয়া জানে যে ওদের মিডিয়া এখানে স্ট্রং, এখানে আমরা সবাই দেখি। হ্যাঁ, আমরা ওই জিনিস দেখা বন্ধ করে দিলেই হইলো, এবং আমাদের মিডিয়া আমাদের প্রত্যেকের ওই জায়গায় ভোকাল থাকলে হইলো। সো ইন্ডিয়ান নিউজ আমাদের কনজিউম করা উচিত না? লাভ কি? কনজিউম করতে দেখতে সমস্যা নাই তো, কিন্তু আমি কোনটা ট্রাস্ট করবো আর করবো না? আমি তো দেখতে পেয়েছি যেটা ভুল বলতেছে, তা আমি ওটা নিয়ে কথা বলবো না যে ভুল বলতেছো কেন ভাই? কিন্তু আমি যদি অনেক ভয়ানক একটা লেভেলে নিয়ে যেটা ভাইয়াকে আই ওয়ান্ট টু আস্ক, যে ট্রাম্প 4 দিন জেতার আগে বললো যে একটা টুইট ছিল যে বাংলাদেশে অ্যাট্রসিটিস চলতেছে হিন্দুদের বিরুদ্ধে। যখন এই লেভেলের মিস ইনফরমেশন স্প্রেড হতেছে অন আ ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, তখন আসলে প্রপাগান্ডাটার গোল আসলে কি, সেটা আই ওয়ান্ট টু পিক অ্যাট। ডোনাল্ড ট্রাম্পের ওইটা কেন করা হয়েছে, এর পেছনের কারণটা হলো পৃথিবীর এই ধরনের হ্যাভিওয়েট দেশগুলার যখন ইলেকশন হয় তখন একটা ম্যাসিভ ক্যাম্পেইন চলে, এবং এই ক্যাম্পেইনগুলোতে অনেক ডোনার দরকার হয়। এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য এই ভারতীয় ডানপন্থার বহু ডোনার আছে, এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য তারা যে ফান্ডটা দেয়, সেই ফান্ডটা তাদের পারপাসে সার্ভ করার জন্য যেটা করতে হয় তারা সেটা করেছে। দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ ইলেকশন ক্যাম্পেইন অফ ডোনাল্ড ট্রাম্প। ওই আলোচনায় আমি পরে ঢুকি, তার আগে একটু ছোট্ট করে আসি। যে প্রশ্নটা প্রথমে করা শুরু হয়েছিল, মোর্শেদ মিশু ভাই উত্তর দিয়েছে, আমি একটু বলার চেষ্টা করি সহজ ভাষায়। কেন
ভারতীয় মিডিয়া এত মানে পাগলাটে হয়ে গেল, কেন এত প্রোপাগান্ডা ছড়াচ্ছে? এসেনশিয়ালি অনেকে মনে করে আওয়ামী লীগের প্রতি বোধহয় ভারতের অনেক প্রেম। ব্যাপারটা আসলে এইটা না। বাংলাদেশটাকে তারা যেভাবে ইউজ করেছে, তাদের 29তম অঘোষিত রাজ্য হিসেবে বাংলাদেশকে তারা চালিয়েছে। অনেকগুলো ভারতের তো রাজ্য আছে, মানে অ্যাজ অফ টুডে 28টা রাজ্য আছে। এই 28টা রাজ্যের প্রত্যেকের কিন্তু আবার স্বায়ত্তশাসন আছে। এটার মিনিংটা হলো স্বায়ত্তশাসন থাকার কারণে কেন্দ্র থেকে যেভাবে এক্সপ্লয়েট করা দরকার তারা কিন্তু সেটা পারে না। ইনফ্যাক্ট আমি যেটা মনে করি, বাংলাদেশকে ওই অঘোষিত রাজ্যের মতো করে ট্রিট করতে গিয়ে তাদের আরও সুবিধা হয়েছে। তারা ইচ্ছা করলেই কেরালার পর চাপিয়ে দিতে পারে নাই অনেক কিছু, পশ্চিমবাংলার পর অনেক কিছু চাপিয়ে দিতে পারে নাই, কিন্তু বাংলাদেশটা ছিল তাদের একেবারে লাভের খাতা খোলার একমাত্র জায়গা, যে জায়গায় কোনো দায়বদ্ধতা নাই, কিন্তু তারা সবচেয়ে বেশি বেনিফিটেড হতো। এবং যে মুহূর্তে এই জায়গায় ওই দিল্লি দাসী, আমি শেখ হাসিনাকে খুবই সচেতনভাবেই দিল্লি দাসী বলছি, এই দিল্লির দাসীর পতনটা হয়ে গেল, তার মানে এই জায়গায় তাদের সর্বোচ্চ যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টের পতনটা ঘটে গেল। এবং পতনটা ঘটে যাওয়ার কারণে তাদের মাথা পাগলাটে হয়ে যাবে, এটাই স্বাভাবিক। মানুষ কেন এটা অস্বাভাবিক মনে করছে আমি জানি না। ভারত তো এর আগেও তাদের যে মিডিয়ার যে স্ট্রাকচার, আপনি অনেক মিডিয়া আছে শুনতে গেলে প্রচণ্ড বিরক্ত হয়ে যাবেন। আফগানিস্তানের যখন ওদের ঠিক 2 বছর আগে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, আমি নিজে দেখেছি ভিডিও গেম যেভাবে মানুষ বানায়, প্লেনের ওপরে এক হুজুরকে কার্টুনের মতো বসিয়ে দিয়ে ওইটা প্রচার চালাচ্ছে মানুষ, এইভাবে আফগানিস্তান ছাড়ছে। সো তাদের দ্বারা এটাই খুবই বেশি মাত্রায় স্বাভাবিক, কারণ রাজনীতিটা যেহেতু আমার খুব আগ্রহের জায়গা, আমি জানি তারা এটা করবে। কারণ কি, তারা যে পাগলাটে হয়ে যাবে, তাদের বিজনেসের স্বার্থটা দেখেন। আমি ইন পার্টিকুলার আদানির কেসটা একটু বলি। আদানিকে পরিপূর্ণভাবে দায় মুক্তি দিয়ে পদ্মা সেতু যে হাসিনা এত লুটপাট করে বানিয়েছিল, তারও 3 গুণ টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ দেওয়ার বন্দোবস্ত করে ফেলেছিল, 96,000 কোটি টাকা। এটা কিন্তু বিদ্যুতের চার্জ না, শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, কেন্দ্রের চার্জ। তো এইটা 25 বছরের যে চুক্তিটা করলো, শেখ হাসিনা তো দেশ বিক্রি করে গেছে। শুধু এই একটা জায়গায় না, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইন্টারেস্টে। নদীগুলোর কি অবস্থা? বাংলাদেশে এই যে উত্তর অঞ্চল বছরে 3 বার করে ডুবে যায়। উত্তরবঙ্গের অবশ্য বন্যার গ্ল্যামার নাই, যেটা সিলেটের বন্যার গ্ল্যামার আছে, সবাই যায়, কারণ উত্তরবঙ্গে বছরে 3 বার করে ডুবে যায়। নদীর ন্যায্য পানির হিস্যা, বিভিন্ন বাণিজ্যিক ঘাটতি, এবং শেখ হাসিনা যেভাবে টিকিয়ে রাখতো। আমি একদম সুস্পষ্ট উদাহরণ দিয়ে কথা বলা পছন্দ করি, তাহলে ঢাক ঢাক গুড় করে কথা বললে অরিজিনাল এসেন্সটা আসে না। বাংলাদেশের যেমন শেখ হাসিনার একজন ক্যাশিয়ার ছিল এস আলম গ্রুপের, ওই যে এস আলম, ঠিক একইভাবে মোদির একজন ক্যাশিয়ার ছিল, সেটা হলো আদানি। এবং এই জন্য আদানিকে যতভাবে ইকোনমিক্যালি বেনিফিট দেওয়া যায়, শেখ হাসিনা সবভাবে এটা দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে মোদি টিকে থাকে, এবং ওই ইন্টারেস্টে বাংলাদেশে হাসিনাকে টিকিয়ে রাখতো প্রত্যেকটা জায়গায়। 2008-এর ইলেকশনে অবশ্যই ভারত ইঞ্জিনিয়ারিং করেছে। 2008-এর ইলেকশনে প্রণব মুখার্জি, অনেকের চোখে অনেক শ্রদ্ধেয় মানুষ, কিন্তু 1/11 গভর্নমেন্টকে কিভাবে ইঞ্জিনিয়ারিং করা যায় এই কাজটা প্রণব মুখার্জি যে করেছে, প্রণব মুখার্জির বইয়ের ভেতরেই আছে। সমস্যাটা হলো আমরা বইপত্র কম পড়ি, এই জন্য অনেকে জানি না। 2014 সালের ইলেকশন, সুজাতা সিংকে নিয়ে এসে এরশাদকে কিভাবে জোর করে ইলেকশনে নিয়ে গেল, কি হট্টগোল বাঁধানো কাজ করলো, এটা সবাই জানে। 2018 সালের ইলেকশন, তাহাজ্জুদ ওয়াক্তের ইলেকশন, শেষ রাতে ভোট হয়েছে, ভারত বলেছে চমৎকার ভোট হয়েছে। 2024 সালে ডামি ইলেকশন হয়েছে। এটা চিন্তা করা যায় যে প্রার্থী ওই ব্যারিস্টার সুমনের মতো, তারা জানে যে তারা ডামি প্রার্থী, এবং ইলেক্টেড হয়ে যাওয়ার পরে তারা বলে শেখ হাসিনারই প্রার্থী ছিলাম। মানে নির্লজ্জপনা জাতির সামনে যখন ঘটেছে, ভারত চেয়ার করেছে। ভারত এইটাকে কেন টিকিয়ে রেখেছে? কারণ এত লুটপাটের স্বর্গ অন্য কেউ থাকলে এটা হতে দিত না। এবং এই কারণে শেখ হাসিনার পতন ঘটা মানে কিন্তু শুধু শেখ হাসিনার পতন না, ভারতের অবধারিত ইন্টারেস্টের পতন ঘটে গেছে, এবং সেটা খুবই হুট করে, যেটা ভারত চিন্তাও করে নাই। এই জন্য এরা এরকম পাগলাটে হয়ে যাবে, প্রোপাগান্ডা ছড়াবে, এটাই স্বাভাবিক। বরং এটা না করলে আমি মনে করতাম এটা অস্বাভাবিক। আমার এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করি, আমার কাছে যেটা মনে হয়, আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন সবাই বলছে যে এই যে অলওয়েজ হিন্দু কার্ড, মানে একটা ধর্মের কার্ড প্লে করা, যে বাংলাদেশে হিন্দু ইয়া করা হইতেছে, এটা একটা প্রপাগান্ডা মুভ। আমার কথা হচ্ছে 5ই আগস্টের পর্যন্ত যে পরিমাণ গণহত্যা করা হয়েছে, ওইখানে কি হিন্দু মুসলমান দেখে ইয়া করা হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, আমার না একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে, আমি একদম সুস্পষ্ট উদাহরণ দিয়েই বলি। রিয়া গোপ, ছোট্ট একটা মেয়ে, হিন্দু একটা মেয়ে, রিয়া গোপ যখন মারা গেল, সে কি হিন্দু হিসেবে মারা গেছে নাকি একজন বাংলাদেশি হিসেবে? এবং তাকে মারলো কে? পুলিশকে ওই টাইমে নির্দেশ দিয়েছে কে? শেখ হাসিনা। ঘরের ভেতরে বসে থেকে রিয়া গোপ যে মারা গেল, এইটা নিয়ে কি ইন্ডিয়ান মিডিয়া কখনো বলেছে যে হিন্দুদের পর নিপীড়ন চালাচ্ছে শেখ হাসিনা? মেজর সিনহাকে মারছিল কে? ওসি প্রদীপ। তখন কি বাংলাদেশ বলছে যে একজন হিন্দু মারছে? না।
একজন হিন্দু ওসি মারছে, বলা হয়েছে যে একজন বাংলাদেশি পুলিশ অফিসার একজন আর্মি অফিসার, রিটায়ার্ড আর্মি অফিসারকে মানে কি বলে শুট করে কিল করছে। তো আমরা তো এই ধরনের এইভাবে তো আমরা ইয়া করি না, কেন ওই সময় এসে ওরা বলে নাই কেন যে হিন্দুদেরকে ইয়া করা হইতেছে? আমরা তো আমাদের দেশে যখন মুসলমানদের মারা হইলো, যখন হচ্ছে গিয়ে ইয়াতে আমাদের শাপলা চত্বরে, মানে ওনারা কি মানুষ না নাকি? আর একটা উদাহরণ আছে, আমি একটু অ্যাড করি। আলোচনাটা বোধহয় খুব চমৎকার লাগছে ভাইয়ার সাথে আলোচনাটা। গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির একজন নেতা, 2023 সাল একেবারে ওনাকে মেরে রক্তাক্ত করে নিচে ফেলে দেওয়া হলো। ওনার পুত্রবধূ আছে নিপুণ রয় চৌধুরী, ইনাকেও যখন পেটানো হয়, এগুলা কি সংখ্যালঘু নিপীড়ন হয় নাকি রাজনৈতিক আক্রমণ হয়? গয়েশ্বরচন্দ্র রায়কে মারার পরে ইন্ডিয়া থেকে কেন বিবৃতি আসে না যে উনি সংখ্যালঘু, নাকি গয়েশ্বরচন্দ্র রায় রাজনীতিবিদ, উনি আওয়ামী লীগের না, এই জন্য উনি সংখ্যালঘু না? কিন্তু অন্য কেউ যদি মানে নিপীড়নের শিকার হয়, নিপীড়ন শব্দটা আমি বলছি না, তাদের কৃতকর্মের জন্য যদি আক্রমণের শিকার হয়, সেটা কি সংখ্যালঘু হয়? দুইটা উদাহরণ বলি। কক্সবাজারে এবং আমাদের পাবনাতে দুইজন হিন্দু আওয়ামী লীগের নেতা ছিল, যারা একেবারে ডিরেক্ট বন্দুক হাতে নিয়ে গুলি করে মানুষ মেরেছে। খেয়াল করে দেখেন কবে ছিল এটা? এই আন্দোলনের ভেতরে এরা যে এই যে গুলিটা চালালো, এরা কি হিন্দু হয়ে, আমি কি তাইলে বলবো যে হিন্দুরা মুসলমানদের পর গুলি চালিয়েছে? না, ও তো আওয়ামী লীগ হয়ে সাধারণ মানুষের পর গুলি চালিয়েছে। এখন 5 আগস্টের পরে ওই মানুষটাকে যদি জনতা প্রতিরোধ করার চেষ্টা করে, তাইলে যদি এইটা বলা হয় যে যে গুলি চালিয়েছে তাকে তো ওই ক্যাপাসিটিতে মানুষ প্রতিরোধ করে তুলছে, কিন্তু তখন যদি বলে যে ও সংখ্যালঘু, তার মানে 5 আগস্টের আগে ছিল আওয়ামী লীগের নেতা, 5 আগস্টের ইমিডিয়েট পরে যে ইভেন নিজে বন্দুকের গুলি চালিয়েছে সে হয়ে গেল সংখ্যালঘু। আমার কাছে মনে হয় এই প্রত্যেকটা জিনিস একদম পয়েন্ট ধরে ধরে ক্যাটাগরাইজড করে করে দেখায় দেওয়া দরকার যে এটা সংখ্যালঘুর নিপীড়ন না, বরং আওয়ামী লীগ হওয়ার কারণে এসেনশিয়ালি যে আওয়ামী লীগ হয়ে নিপীড়ন চালিয়েছে এটারই একটা ফিডব্যাক। স্ক্যান্ডালাস শোটা রাস্টিক ইটের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ফর দ্য লাভ অ্যান্ড সাপোর্ট থ্রু আউট দিস সিজন। অবশ্যই আপনারা তাদের ব্রাঞ্চগুলো ভিজিট করবেন ইন বনানী, উত্তরা, শান্তিনগর, ধানমন্ডি। গো এনজয় দ্যার অ্যামেজিং ফুড অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। ধরেন একটা জিনিস, সরি যে ওনার ইয়াটা ভালো লাগছে, ওয়ার্ডিংটা যে দিল্লি দাসী। হ্যাঁ, সেই যে আমাদের যে দিল্লি দাসী, তার না কয়েকদিন পর পর ফোন আলাপ ফাঁস হয়। হ্যাঁ, ফোন আলাপ ফাঁস হয়। স্ট্র্যাটেজিক, অবশ্যই স্ট্র্যাটেজিক, অবশ্যই। এটা তো মানে যে কোনো বোবার কানে শুনতে পারে না, তারে বললে হচ্ছে গিয়ে সে বুঝতে পারবে যে এটা স্ট্র্যাটেজিক। আমার কথা হচ্ছে গিয়ে যে ট্রাম্পের পোস্টার পোড়ানোর বিষয় বা ইয়া করার বিষয় দেখানোর জন্য করা হইলো। বাংলাদেশে ইন্ডিয়ান মিডিয়া প্রপাগান্ডা ছড়াইতেছে এই বিষয়টা, সে না দেশপ্রেমিক, শেখ হাসিনা দেশপ্রেমিক, দেশের কি মানবতার কি কত রকমের ওনার টাইটেল ছিল, রাইট? তা উনি এখন কেন কোনো রকমের ইয়া দিতেছে না যে এই আমার দলীয় নেতারা সবাইকে সেভ করো, সবাই ঠান্ডা থাকো, হিন্দুদেরকেই সেভ করো, লেটসে এই অরাজকতা হইতে দিও না, কারণ লেটসে আমাদেরকে ব্যাক করতে হবে আবার একটা টাইমে, আমরা এইসব না করি এখন, কারণ এটা তো উস্কানি দেয়, সে তো উল্টার উস্কানি দিতেছে। তাহলে সে দেশপ্রেমিক হয় কেমনে করে? আমার কথা হচ্ছে যে দেশে যারা আছে এখন, আপনার পছন্দ নাই হইতে পারে, আপনার হয়তো বা বিএনপির পছন্দ না হইতে পারে, আপনার জামাতের পছন্দ না হইতে পারে, তো আমার কথা হচ্ছে যে এনাদের কোনো স্টেটমেন্টে দেখছেন যে ওই চল এখন গিয়ে মারমু, এই আমার বাংলাদেশের উপর ইয়ে হইতেছে চল আরেকজনের গিয়ে মারমু, তারপরে বলতেছে কাম ডাউন, ঠান্ডা থাকি, আমরা ঠান্ডা থাকি। তো একজন পলিটিশিয়ান তো এটাই তো ম্যাচুরিটি আমার কাছে মনে হয়। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হইল, এই যে শেখ হাসিনা যে কথাগুলা বলছে, কাজ যা যা করছে, অনেকে বলে শেখ হাসিনা বাংলাদেশের জন্য খারাপ। অবশ্যই বাংলাদেশের জন্য, মানে আইএমএ জাহেলিয়াতের মতো করে, আমি একটা টার্ম কিছুদিন আগে বলেছিলাম, আওয়ামী জাহেলিয়াত নামিয়ে নিয়ে এসেছিল। তো এইটার পাশাপাশি একটা ঘটনা আছে, এটা শুধু বাংলাদেশের মানুষের জন্য না, শেখ হাসিনা ইভেন আওয়ামী লীগের জন্যও ক্ষতিকর। যদি সেটাই না হইতো, সে পালিয়ে যাওয়ার টাইমে তার নেতা কর্মী দেশের ভিতরে কি করবে সেটা কি ভেবেছে? এবং তার ছেলে, চিন্তা করেন, তার ছেলে, তার পরিবারের লোকজন, তার মেয়ে প্রত্যেকেই ভালো আছে, কিন্তু সে উস্কানি কাদেরকে দিচ্ছে? আবার ওই রুট লেভেলের নেতা কর্মীদের, যে তারা যদি চুপচাপও থাকতো, তাদেরকে উস্কানিতে নিয়ে এসে জনগণের বিপরীতে আবার দাঁড় করিয়ে দেওয়া। তার ছেলেরা তো ভালো আছে, তার মেয়ে তো ভালো আছে, কিন্তু তার যে কর্মীটা এখন প্রচন্ড বিপদে আছে, বিপদের আশঙ্কায় আছে, তাকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তার মানে চিন্তা করেন, শেখ হাসিনাকে অনেকে পলিটিশিয়ান বলে, আমি মনে করি শেখ হাসিনা কোনো পলিটিশিয়ানও না। তার নিজের দলের প্রতিও তো তার কোনো মায়া নাই। অবশ্য দলটা তো তার করা না, তার বাবারও করা না অনেক ক্ষেত্রে বলে, কারণ বাংলাদেশের মানুষকে ভুলিয়ে রাখা হয়েছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আসলে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো এই কারণে তার মায়া থাকবে না, এটাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে তাজউদ্দিন আহমেদ, ওনার ব্যাপারে কেন কেউ কিছু বলে না? তারপরে যখন এই 75-এর পরে যখন 77-এ জিয়াউর রহমান সর্বদলীয় একটা রাজনীতি গঠন করলো, সর্বদলীয়, কিন্তু
জামাতকে ব্যাক করার কথাটা বলা হয় always। সবাইকে তখন তো transaction। বামরাও ব্যাক করাইছিল কিন্তু উনি, বাম কেন, আওয়ামী লীগ back আওয়ামী করে লীগকেও নাই? ব্যাক করাইছিল উনি। ইন্টারেস্টিং ব্যাপার অনেকে ভুলে যায়, বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর ক্রেডিট জিয়াউর রহমানকে, আওয়ামী লীগকে শেখ মুজিব তার সর্বশেষ দল কোনটা ছিল সেটা আওয়ামী লীগকে বিলুপ্ত করে ওই যে বাকশাল বাকশাল। গঠন করেছিল, এবং তারপরে আওয়ামী লীগের ফর্মে আবার নিয়ে আসার কাজটা করেছিল জিয়াউর রহমান। হ্যাঁ, এবং ভুলে যায়, তখন ভুলে যায়। তখন আওয়ামী লীগকে ইয়া করছিল কে, সংগঠিত রাখছিল কে, জোহরা তাজ। তো তাজ পরিবারের প্রতি যখন ওনাদের এরকম নেগলেক্ট দেখানো হয়, একজন এডিশনাল আরেকটা তথ্য আছে, হ্যাঁ। কারণ তাজউদ্দিন আহমেদ কিনা আমার প্রচুর রিসার্চ করা আছে, আমি ক্রমাগত লিখে গেছি এই বিগত কয়েক বছর যাবত। তাজউদ্দিন আমারও খুব পছন্দের একজন ব্যক্তি, মানে এটা বলতে আমি বিন্দু মাত্র মানে ডানে বামে কথা বলি না, তাজউদ্দিন আহমেদকে আমি রেসপেক্ট করি। এবং ব্যাপারটা হলো কি, তাজউদ্দিন আহমেদকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়েছিল, শেখ মুজিব করেছিলেন এইটা। বাকশাল গঠন করার টাইমে তাজউদ্দিন বারবার করে সতর্ক করেছিল যে মুজিব ভাই, আমরা স্বাধীনতার সংগ্রাম করেছিলাম গণতন্ত্রের জন্য, আপনি নিজের হাতে গণতন্ত্রকে হত্যা করছেন। এবং তার একটা খুবই প্রফিটিক একটা ডায়লগ আছে যে আপনি যদি ক্ষমতা থেকে উৎখাতের নর্মাল প্রক্রিয়াগুলো না রাখেন, ভোটের অধিকার অন্য সবকিছু এইভাবে যদি মানে বাকশালের দিকে চলে যান, তাহলে আপনাকে ক্ষমতা থেকে হটানোর কিন্তু রাস্তা একটাই হবে, বন্দুকের গুলি। এবং তাজউদ্দিন আহমেদকে যখন পদত্যাগ করানো হয়, তাজউদ্দিন আহমেদ কিন্তু খুবই কষ্ট পেয়েছিলেন। তাজউদ্দিন আহমেদের পেছনে শেখ মুজিব গোয়েন্দা লাগিয়ে রাখতো, এবং সেই স্টেটমেন্ট তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ, তার বই আছে নেতা ও পিতা, এই জায়গায় একদম ক্লিয়ারলি ব্রিফ করা আছে। ওই বইটা আমি খুব মনোযোগ দিয়ে কয়েকবার পড়েছি। এবং তাজউদ্দিন আক্ষেপ করে বলতেন যে পরাধীন দেশে আমার বিরুদ্ধে গোয়েন্দা লাগানো থাকতো, স্বাধীন দেশেও আমার বিরুদ্ধে গোয়েন্দা লাগানো থাকে, কে করেছে? সো তাজউদ্দিন আহমেদের খুব বড় একটা সম্ভাবনা ছিল, স্টেটসম্যান হওয়ার মতো একটা তার ক্যাপাসিটি ছিল, কিন্তু তাকে ওভার শ্যাডো করে দেওয়া হয়। আই ডোন্ট নো, Always। যদি সেই সুযোগটা তার থাকতো, আমার কথা শেখ মুজিবও থাকতো, তাজউদ্দিন আহমেদও থাকতো, প্রত্যেকে নিজের নিজের জায়গায় থাকলে বাংলাদেশটা আরেকটু ভালো আমাদের বাংলাদেশ তো হতে পারত। ছোটবেলা থেকে বই থেকে শুরু করে এভরিথিং উই রিড সবকিছু কম্প্রোমাইজড, ইট ইজ নট আওয়ামী লীগ। বাট আমি আরেকটা কমার্শিয়াল অ্যাঙ্গেলে একটু আনতে চাচ্ছিলাম, এটা একটা থিওরি যেটা এখন স্প্রেড করা হচ্ছে লিস্ট, ইজ যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের বিগেস্ট আর্নার। এই পলিটিক্যাল ইনস্টেবিলিটি যে হয়, গার্মেন্টসকে সবচেয়ে বেশি এফেক্ট হয় আর কি। ইজ ইন্ডিয়া ট্রাইং টু টেক ওভার আওয়ার গার্মেন্টস ফিল্ড অ্যাজ আ হোল? বাংলাদেশের ক্ষেত্রে গার্মেন্টসের কথা বললেন, তা আমি ভিউটাকে আরেকটু বড় করে নিই। রাইট। শুধুমাত্র গার্মেন্টস না, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যা যা আছে, পলিটিক্যাল আনস্টেবল অবস্থা যখন থাকে, এই সেক্টরগুলা খুবই সংকুচিত হয়ে যায়। ওরা এসে সব গ্র্যাব করতে যাচ্ছে। আবার দেখেন, মানে বিদেশ থেকে যে বিনিয়োগ আসবে বা কোনো অপরচুনিটি আসবে, ইভেন একজন বিজনেসম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি চিন্তা করি যে কেউ একজন বিজনেসম্যান, সে যখন কোনো কিছু ইনভেস্ট করবে তার আগে সে কি চিন্তা করবে, যেটার স্ট্যাবিলিটি কত দূর হবে। কারণ আপনি জানেন না যে এই সেটিং যেটা আছে 6 মাস পরে থাকবে কিনা, 1 বছর পরে থাকবে কিনা, আরেকটা পলিটিক্যাল দল আসলে সেটা কিভাবে ডিল করবে। এই কারণে দেখবেন পৃথিবী জুড়ে, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, যখনই এই জাতীয় আনস্টেবল সিচুয়েশন চলতে থাকে, ব্যবসা বাণিজ্যের অবস্থা ক্রমশ সংকুচিত হতে থাকে। আর বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা, এটা কিন্তু অ্যাবসলিউটলি আমাদের কিন্তু কাঁচামাল উৎপাদনের জায়গাটা খুব কম। দেখবেন আমরা তুলাটাও যেটা আনি, তুলাটা অন্যান্য প্রত্যেকটা জিনিস আমরা আবার নিয়ে আসি, আমদানি করি, ওইটার পর আমরা গার্মেন্ট প্রোডাক্ট বানাই, তারপর আমরা রপ্তানি করি। এবং এটা করতে গিয়ে দেখবেন যে এই কারণে আমাদের এইখানে আনস্টেবল অবস্থা হওয়াটা খুবই স্বাভাবিক। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যারা পলাতক, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো সব পলাতক, এই নেতাকর্মীদের যে পরিমাণ গার্মেন্টস ছিল সেটা তো অচিন্তনীয় একটা ব্যাপার, এবং তারা তো পলাতক। তাহলে ওই যে 3 মাস ধরে রাস্তায় যারা নামছে এখন, তাদের যে বেতন আটকে যাচ্ছে, এটার জন্য দায় যদি সরকারের পর চাপানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায় নাকি ওই পলাতক চোরদের দায়? এই কারণে দেখবেন আনস্টেবল অবস্থা যে হবে, এটা ইনএভিটেবল। এবং একই সাথে আপনি তো শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে নিয়ে প্রশ্ন করলেন, শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, বাংলাদেশের যেসব জায়গায় সম্ভাবনার দ্বার আছে, প্রত্যেকটা জায়গায় ভারত গ্র্যাব করে নিতে চায়, এবং এটাই তাদের নীতি। আর যত তাড়াতাড়ি করতে পারে যত তত তাড়াতাড়ি করতে বেটার। পারে। গার্মেন্টস কেন, শুধু আমাদের যেসব দেখবেন জিআই প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলো কি তারা গ্র্যাব করে নেওয়ার চেষ্টা করে না? জামদানি নিয়ে করে নাই? সব প্রত্যেকটা জায়গায়। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, এটা আসলে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বিজনেস মাইন্ড অফ পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এটা প্রত্যেকটা দেশই করে। চায়না ইন্ডিয়ার এই ধরনের সম্পর্ক চলতে থাকবে, কে কাকে টপেল করতে পারে। কিন্তু ব্যাপারটা তখনই হয় যখন আপনি প্রচন্ড আনএথিক্যাল স্পেসটা তৈরি করেন, এবং ইন্ডিয়া এটা অবশ্যই চেষ্টাটা করবে। মানে এটাই কি ইন্ডিয়ার প্রপাগান্ডার মেইন গোলটা না, যে আমাদের এখানে সব আনস্টেবল যা যা অবস্থা এখানে না দেখে আমাদের এই জায়গাটা, আমি আপনাকে বলছিলাম মেইন গোল, আমি এই ওয়ার্ডিং এর ভেতরে যাচ্ছি না, কারণ এই জায়গায় সোশিও পলিটিক্যাল অনেক ইস্যুস আছে। বাট অবশ্যই তাদের একটা ইচ্ছা, বাংলাদেশ যদি আনস্টেবল হয়, ইকোনমিক্যালি যদি কলাপস করে, তাহলে লাভটা কাদের? একটা জিনিস একটু অ্যাড করি খালি, যে এটা তো তুমি এখন আনস্টেবিলিটির কথা বলতেছো, হ্যাঁ, এই যে বাণিজ্য বন্ধ করার যে জায়গা থেকে
প্রিভিয়াসলি হয়ে আসছে। আমার একটা কোর্স ছিল ইউনিভার্সিটিতে, পিআর কোর্স, অসাধারণ একজন টিচার নিতেন আর কি। উনি হচ্ছে গিয়ে একবার এরকম একটা গল্প কি মানে একটা ঘটনা বলতেছিলেন যে বাংলাদেশে মিৎসুবিশি ল্যান্সারের প্ল্যান্ট হওয়ার কথা ছিল। হ্যাঁ, যদি প্ল্যান্ট হইতো তাইলে হচ্ছে ল্যান্সার কিনতে পারতাম আমরা হচ্ছে গিয়ে ধরো 10 লাখ টাকায় হয়তো বা। ইমাজিন দ্যাট, মানে মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, মানে বাংলাদেশে অ্যাসেম্বলড ইন বাংলাদেশ আর কি, যে প্ল্যান্ট করবে, যেটা যেরকম টাটা ন্যানোর করার কথা ছিল, যেটা পরবর্তীতে ওই যে আগেন পলিটিসাইজ, ওই যে কি বলে তেল গ্যাস খনিজ আর বিষয় আইনা। তো আমাদের স্যার বলতেছিলেন যে যখন অ্যাপ্রুভালের জন্য যেরকম প্ল্যান পছন্দ হবে, অ্যাপ্রুভালের জন্য যখন ফাইল চালাচালি শুরু হয়েছে স্টেপ বাই স্টেপ বাড়ছে। প্রথমে 5,000 টাকা থেকে শুরু হয়েছে, তারপরে 50,000 টাকা, তারপর 5 লাখ টাকা, 50 লাখ টাকা, 5 কোটি টাকা দিয়ে যাচ্ছে। কিন্তু ওরা 50 কোটি দিকে যখন ঠেকছে তখন কি কয় যে এই জায়গায় ব্যবসা করবো কেমন আমরা, যদি অ্যাপ্রুভালেই যদি এই বিষয় হয়। পরে এরকম বড় কোম্পানিরা যখন হচ্ছে কি আবার ব্যাকআউট করে, তখন নাকি একটা রিপোর্ট জমা দিয়ে যায় যাতে, হ্যাঁ, সো ওইখানে যে 4টা বিষয় থাকে বোধহয় একটা ব্যবসা করার ক্ষেত্রে, 4টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, আর হচ্ছে কি আরেকটা হচ্ছে মেবি যে করাপশন রিলেটেড, যেটাও তো হচ্ছে কি। সো আমরা ওই 4টাতেই ফেল করছিলাম। ওয়াও। হ্যাঁ, যে কারণে ধরো কবে ছিল এটা? বিদেশি, আমার এটা টাইমলাইনটা মনে নেই, স্যারের ঘটনাটা মনে আছে কারণ শুনে ভালো লাগছিল। হ্যাঁ, আমার মাথায় করছে মিৎসুবিশি ল্যান্সার 10 লাখ টাকা কিনতে পারবো বাংলাদেশে, হ্যাঁ, কি জোশ একটা বিষয় হইতো, তাই না? সবার ঘরে হয়তো একটা ভালো গাড়ি থাকতো। হ্যাঁ, তবে আমি একটা স্বপ্ন দেখি সামনের দিনের বাংলাদেশে অনেক কিছুই, যেমন বাংলাদেশে অ্যাসেম্বল করার মতো অপশনটা ছিল না, হয়তো বা টাইম লাগবে একটু, কিন্তু এখন হইতেছে তো। যেভাবে আমরা চিন্তা ভাবনা করি, আমি তো দেখতে চাই টেকনোলজিক্যালি, তারপর অটোমোবাইলস, বিভিন্ন কিছু বাংলাদেশে যদি তাদের কোনো প্ল্যান্ট থাকে, অ্যাসেম্বল করার জায়গা থাকে, সেই জায়গাটা আমার মনে হয় যে সামনের দিনে এই সুযোগটা উন্মোচিত হবে। অবশ্যই হবে, কবে হবে তা আমি জানি না, তবে কোনো না কোনো দিন ভাই দেশ তো বাংলাদেশ একটা দেশ, তো আমরা তো স্টেট না কোনো, আমরা একটা দেশ। যতদিন দেশ হিসাবে আছি, ব্যবসা দেশে হবে। যে কোনো দেশের ব্যবসা, কোনো ব্যবসা থাইমা থাকবে না ইনশাল্লাহ। বিউটিফুল। ইনস্টেবিলিটির বিষয় আসবে, বাট ডোর উইল অলওয়েজ ওপেন। হ্যাঁ, মানে তুমি কি ব্যবসা করতেছো না, ছোট হোক, এটা কি বিগ হইতে পারে না? হ্যাঁ, আমরা ওই দিন একটা রিলস দেখতেছিলাম যে সবচেয়ে বোরিং ব্যবসাগুলো সবচেয়ে বেশি পয়সা কামায়। হ্যাঁ, তো আমাদের দেশে বোরিং ব্যবসাগুলো ঢুকবে হোপফুলি। হ্যাঁ, সো কারণ ইট হ্যাজ এ বিগ পপুলেশন, আমাদের সবচেয়ে সস্তা মানে সস্তায় পাওয়া যায় আমাদেরকে। দ্যাটস ওয়াই আমাদের গার্মেন্টস এত স্ট্রং। তোমার মনে হয় না যে মানে স্টিল যদি আমাদের শ্রমিকদের যদি ডাবলও বেতন দেওয়া হয়, তাও আমাদের দেশে কম, মানে ইন টার্মস অফ বাইরের দেশের ইয়ার জায়গা, স্যালারি স্ট্রাকচারের সো তুলনায় বাইরের দেশে বা কেন হচ্ছে তাদের লস করাবে যদি এখানে আমাদের এরকম ভাবে হয়। সো আমার এটা অলওয়েজ বলেছে যে দেশ যতদিন দেশ আছে, হ্যাঁ, দেশের কেউ থামাতে পারবে না অতটা। ভাই ব্যবসা থামানো সম্ভব। দিল্লি দাসীর হাতে যতক্ষণ দেশ নাই, কেউ যদি দেশের মালিক যারা মনে করে নাগরিকরা, তারাই যদি দেশকে ওন করে, বিজনেস ফ্লারিশ করার চেষ্টা করে, ভুল হবে অনেক ক্ষেত্রে। আর ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে যেতেই আমরা মনে হয় যে একটা মানে হোপের একটা টানেল পেয়ে যাবো। আমি জাস্ট ভাবছি 6 মাস আগে এগুলো বলা, না, আমি ক্রমাগত বলে গেছি। আমি 6 মাস আগে না, আমি এটা 7 বছর যাবতীয় আমি আমার নিজের জায়গা থেকে বলে যাচ্ছি। আচ্ছা, আমিও তো আমার জায়গা থেকে কার্টুন, এই ন্যারেটিভটা আমি বুঝি না যে মানুষজন, আমার কথা হচ্ছে কেউ যদি 6 মাস পরের থেকেও বলে, আমার বলতে সমস্যাটা কোথায়? বরং এখনো বলা উচিত, বলা মানে শুরু করা উচিত। এবং ওই যে এই কথাটা যে আগে বলেন নাই কেন, আগে করেন নাই ভাই, তখন সাহস পায় নাই অনেকে, সবার হয়তো সেম সাহস থাকবে না। এখন করুক। তুমি দেখো যে রাস্তায় যে পরিমাণ পোলাপাই নামছিল, ওরা সবসময় বলছিল, বলে নাই তো, কিন্তু নামছে তো ভাই, গুলি খাইছে, মরছে। স্টার্টিংটা গুরুত্বপূর্ণ অবশ্যই। আচ্ছা, এখন আমরা একটু হালকা টপিকে যাব হচ্ছে আমরা প্রথম গেমটা করবো। ইট ইজ এ মিনি গেম কল র্যাঙ্ক 3। র্যাঙ্ক 3 হচ্ছে খুবই সহজ। আমি বেসিক্যালি 3টা আইটেম বলবো বা 3টা নাম বলবো, আপনারা হচ্ছে র্যাঙ্ক করবেন 1 2 3। আমি একটা ক্যাটাগরি দিয়ে দিব, আপনাদের যেটা ভালো মনে হয় বা যেটা খারাপ মনে হয়। প্রথমে স্টার্ট করবো হচ্ছে ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে। বাংলাদেশের মতো দেশে বাইরের ইনফ্লুয়েন্স নিতে হবে, কোনো অপশন নাই, বিকজ উই হ্যাভ টু টেক ইনফ্লুয়েন্স, উই হ্যাভ টু গ্রো। সো ইন্ডিয়া, ইউএসএ, চায়না, বাংলাদেশের ক্ষেত্রে কোন ইনফ্লুয়েন্সার সবচেয়ে খারাপ, কোনটা সবচেয়ে ভালো? 1 2 3, 1 being the best, 3 being the worst. এখন এটা কোন পার্সপেক্টিভ হলো, পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে না হচ্ছে ব্যবসায়িক অ্যাঙ্গেল থেকে, নাকি ওভারঅল? Everything overall. So একটু জুম আউট। ওভারঅল ধরলে এগেইন আমার কাছে অলওয়েজ মনে হচ্ছে গিয়ে যে এখনকার যুগে যুদ্ধর জায়গাটা হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল। সো ওই জায়গার থেকে যদি বলি তাহলে চায়না হ্যাজ দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্স, মানে এরা এভরি কান্ট্রির ক্ষেত্রেই আমার কাছে লাগে, কজ ওরা খেলবে পয়সা দিয়ে। ইকোনমিক্যালি জায়গার ধরে দেওয়ার মতন ওদের সক্ষমতা আছে বলে আমার কাছে মনে হয়, কারণ দে আর অলসো ভেরি চিপ। ওদের রাস্তার মোড়ে মোড়ে মানে টেকনোলজি। হ্যাঁ, সো চাইনিজ ইনফ্লুয়েন্স আপনি ওয়েলকাম করবেন? হ্যাঁ, ইন টার্মস অফ বিজনেস। ওকে, ইন টার্মস অফ বিজনেস এটা ইটস গুড ফর, মানে আমার কাছে মনে হয় ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ, কারণ ওইখানে সবকিছু অনেক চিপ। হ্যাঁ, তুমি চাইলে বানাই নিয়ে আসতে পারতেছো, কাস্টমাইজ করা সম্ভব। এটা এবং ওয়ার্ল্ড ওয়াইজই তো হইতেছে। মানে আই হেট চায়নাও প্রডিউস হয় চায়নাতে। হ্যাঁ,
হ্যাঁ মানে কি বলে প্রোটেস্ট অ্যাগেন্স্ট চায়না, ওয়াক অ্যাগেন্স্ট চায়না, এটাও ক্যাপ বানায়, টি শার্ট বানায়, চায়নার থেকে প্রডিউস করে। হ্যাঁ মানে আমি তো আই এম নট রং ইন দ্যাট টার্ম। হ্যাঁ পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে বলবো হচ্ছে গিয়ে যে এখন আমার কাছে লাগতেছে যে এখানে আরেকটা প্লেয়ার অ্যাড হইতেছে ভেরি সুন। এটা আমার একটা অবজারভেশন, আই মাইট বি রং, বাট আমার মনে হচ্ছে যে আরেকটা প্লেয়ার এখানে অ্যাড হইতেছে, দ্যাটস পাকিস্তান। রাইট, হ্যাঁ ওরা খুব সাটল ওয়েতে আস্তে আস্তে সো তাদেরকে আপনি টুতে প্লেস সম্পর্ক বিল্ড আপ করার ট্রাই করতেছে। সেটা শুরুর দিকে ভালো হইতেও পারে, খারাপ হইতে পারে, আই ডোন্ট নো কেমন ভাবে, কারণ শুরুতেই কেউ কারণ ওদের তো একটা গিলটি বিষয় আছেই। হ্যাঁ হ্যাঁ সো টুতে আসতেছে হচ্ছে আমি টুতে রাখবো না, মানে ইনফ্লুয়েন্সার জায়গা থেকে টুতে রাখবো ইউএসএ, থার্ডে রাখবো হয়তো পাকিস্তান। ইন্ডিয়ার ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কজ আমরা উই আর সারাউন্ডেড বাই ইট। বাট ইন্ডিয়াকে আপনি ফোরে রাখতেছেন বিং দ্য ওয়ার্স্ট ইনফ্লুয়েন্স দ্যাট উই কুড হ্যাভ। হ্যাঁ আমাদের জন্য এটা ডেফিনেটলি, কারণ আমরা দেখছি তো যে গত ওই যে ভাই যেটা বললো যে উই সোল্ড, মানে আমাদের এটা একটা এক্সপ্লয়টেটিভ রিলেশনশিপ সেল করে দিছে অলরেডি। মানে যেভাবে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি সব দেশেই হয়, কোনো দেশেই ভাই দুর্নীতি হয় না, করাপশন হয় না তা না, আমাদের দেশে দুর্নীতির মায়ের বাপ হয়, মানে মায়ের বাপ লেভেলের দুর্নীতি হয়। মানে আপনি যে কোনো সেক্টর ধরেন, আপনার পয়সা খাওয়াইতে হবে ফাইন, সমস্যা নেই, এটা কাজ তাড়াতাড়ি হওয়ার জন্য ঠিক আছে। করাপশন ভিয়েতনামে হইতেছে, ইউএসএ তে হইতেছে, সব জায়গায়। হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে যেই লেভেল অফ দুর্নীতি আমাদের এখানে হইতেছে, মানে এই যে কয়েকদিন আগে শুনলাম কি 22 লক্ষ কোটি টাকা না জানি কত লক্ষ কোটি টাকা হচ্ছে গিয়ে যে পাচারি হয়েছে, বা এই যে কি মন্দরিন, হ্যাঁ মন্দরিনে ওটা দিয়ে নাকি 17টা না 22টা না 35টা পদ্মা সেতু করা যেত, আর হচ্ছে গিয়ে এই কি বলে 21-22টা হচ্ছে গিয়ে মেট্রো রেল করা যেত। একটা এটাকে বলে একটা পাচার করছে যে এসালম গ্রুপ কি পরিমাণ, একটা গ্রুপের কথাই বলা হইতেছে। আমার কাছে অবাক লাগে হচ্ছে আমাদের একজন সাংবাদিকের অ্যাকাউন্টে পাওয়া যায়, মুন্নিশার অ্যাকাউন্টে নাকি 134 কোটি টাকা পাওয়া যায়। এটা তো অবাক হওয়ার কিছু নেই, কারণ আমাদের পিএম ওই সময়ের তৎকালীন পিএম আবার হচ্ছে প্রেস ব্রিফিংয়েই বলে হচ্ছে গিয়ে যে আরে আমার পিওনের তো 400 কোটি টাকা, হয়তো হেলিকপ্টার ছাড়া চলে না। হাউ অ্যাবসার্ড ইজ দ্যাট, প্রাউডলি বলতেছে এটা, এবং আমরা কিছু বলি না। হাউ ক্যালাস, আমরা কি পরিমাণ ক্যালাস ছিলাম যে আমাদের দেশের প্রধান বলতেছে হচ্ছে গিয়ে যে আরে আমার পিয়ন তো হচ্ছে গিয়ে 400 কোটি টাকার মালিক। ভয়ে দেখছি হোয়াট দ্য ফাক। আমাদের মানে ইয়ারা যে কি বলে, আপনি মুন্নি শার্টটা ফাইন্ড আউট করছেন, ওই টাইম লাইনের সবার অ্যাকাউন্ট চেক করেন না তাইলে? ভাইয়া ইউএস, ইন্ডিয়া, চায়না ইন টার্মস অফ ইনফ্লুয়েন্স, 1 বিং যাদের ইনফ্লুয়েন্স আপনি মেনে নেবেন, 3 বিং যাদের ইনফ্লুয়েন্স আপনি চান না। আমি অনলাইনের উত্তর দিতে পারতাম, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হইল, দেখা যাবে যে কিছুদিন আগেই আমি একটা কথা বলে আসছি, একটা কথার ভেতরে একটা পত্রিকা সুন্দর মতো হেডলাইন করেছে, এবং তারপরে দেখলাম যে ওইটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, ভেতরে কেউ পড়েও দেখে নাই। সো আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড উত্তরটা দেই, খুবই সম্ভাবনা আছে এই ভিডিও কেউ না কেউ কেটে বিভিন্ন পেজে আপলোড করে দেবে। আমি একটু সচেতনভাবে আমি বলছি যেটা, যেহেতু আমার কাছে অপশনের বাইরে নাই, এর ভেতরেই উত্তর করতে হবে। আর তার চেয়ে বড় কথা, আমেরিকার সাথে আমার তাদের ধর্মীয় স্ট্যান্ড বিভিন্ন জায়গায়, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের পলিটিক্যাল স্ট্যান্ডের তীব্র সমালোচনা আমি করি। অনেক জায়গায় আমি সবসময় তীব্রভাবে তাদের স্ট্যান্ডটাকে ঘৃণাও করি কিছু কিছু জায়গায়। বাট ইয়েট যে পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, বর্তমান কনটেক্সটে যদি আলোচনা করি, তাহলে সোশ্যালি, পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, ইকোনমিক্যালি প্রত্যেকটা জায়গায় যদি করতে হয়, ডেফিনেটলি নাম্বার 1 ইউএসএ, নাম্বার 2 চায়না, অ্যান্ড নাম্বার 3 যেহেতু আমাদের প্রতিবেশীকে অস্বীকার করতে পারো না, তাদের সাথে পিপল টু পিপল কমিউনিকেশন আপডেট করে, দিস শুড বি নাম্বার 3 ইন্ডিয়া। দুইজনই ইন্ডিয়া নাম্বার 3। ইন্ডিয়া অলমোস্ট মানে আমাদের সবার জন্য একটা কমন এনিমি হয়ে আসতেছে। ইজ দিস ট্রু? এনিমি শব্দটা ব্যবহার করা আমার মনে হয় খুব একটা উপযুক্ত শব্দ। এবং আমার কাছে মনে হয় যে মানে আমরা ওদের লেভেলে যেতে চাচ্ছি না। আমার যেমন ধরেন যে টু সামে আপনি কি মনে হয় যে বাংলাদেশের উপর ইন্ডিয়া ডিপেন্ডেন্ট না কোনো না কোনো ভাবে? আমরা মিডিয়াতে দেখতেছি যেটা প্রচার হইতেছে না, কলকাতার মানুষ নাকি হচ্ছে একবেলা খাওয়া ইয়া করতেছে, মানে বিজনেস কি পরিমাণ ফল করছে। কলকাতার হোটেল, কলকাতার ওই যে একটা নিউ ইয়র্কের মতো জায়গা আছে, এগুলো বাংলাদেশিদের মুখরিত থাকতো, এবং তারা না থাকার কারণে তারাও মানে হাঁসফাঁস করতে থাকে। এটা রেগুলার পিকচার। বাংলাদেশিরা না যাওয়ার কারণে ওদের হোটেল বিজনেস হাহাকার লেগে গেছে, ওদের কলকাতার ওই যে একটা মার্কেট আছে হাহাকার লেগে গেছে। ইটস ফ্যাক্ট। শুধু এটাও না, চিকিৎসা সেক্টর ধরলাম যে ঠিক আছে ওরা দেশের মানুষকে সার্ভ করতেছে, আমাদেরকে আর সার্ভ করবে না। ভাই চিকিৎসা তো মানুষের জীবন বাঁচাতে হবে, তো মানুষজন তো চিকিৎসার জন্য হচ্ছে সবকিছু বেচে দেয়। ঠিক আছে, ইন্ডিয়ার সাপোর্ট দিবে না, কম খরচে হয়তো বা চিকিৎসা হয়তো এখন হয়তো বা একটু বেশি খরচের দিকে যাওয়া লাগতে পারে মানুষের। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে হোয়াট ইফ অন্য একটা দেশ অফার করে? ওদেরই লস, ডেফিনেটলি লস। এইটাকে কিন্তু হেলথ ট্যুরিজম বলে, এবং ইন্ডিয়ার বিশাল বড় একটা ইনকামের জায়গাটা হলো বাংলাদেশ থেকে যে হেলথ ট্যুরিজম হয় এইটা। এবং এই কারণে দেখবেন বাংলাদেশেও যে ইকুয়াল ফ্যাসিলিটি যেসব জায়গায় আছে, ওই জায়গাতেও
হাসপাতালগুলোতে দালাল বসে থাকে। আমি যেহেতু কিছু ইনভেস্টিগেশনের কাজ করতাম, এটা করতে গিয়ে আমি অনেক জায়গায় দেখেছি এই দালালগুলোর কাজ হলো ইন্ডিয়ার হেলথ ট্যুরিজমকে ফ্যাসিলিটেট করা। সো বাংলাদেশের এবং এই হাসপাতালে কারণে যেটা ইন্ডিয়ান হয়, হেলথ ট্যুরিজম, আমি যেটা বিশ্বাস করি, আমাদের যদি দেশপ্রেম থাকে, বাংলাদেশে পরের 5 বছরের ভেতরে বেশ কিছু স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা সম্ভব। বাংলাদেশে হেলথ সেক্টর যাতে উন্নতি না করে, এই কারণে হেলথ ট্যুরিজমকে ওরা ব্যাপকভাবে প্রমোট করেছে। বাংলাদেশের এই সব সেক্টরকে ধসায় দেওয়ারও বড়সড় প্ল্যান করেছে। এটা শুনলে অনেকে অ্যামেচার যারা আছেন শোনার পর মনে করে এই ইনি এত বড় কথা বললেন কিভাবে, বাট যারা এই ফিল্ডগুলোতে জেনুইনলি আছে জিজ্ঞাসা করবেন, দেখবেন আসলেই এইটা হয়। কিন্তু এই কথাগুলো বলার কারণে প্রবলেমটা কোথায় হয় জানেন? আমাদের সিটিজেন লেভেলে যারা আছে, আমাদের জেনারেশনে যারা আছে, এতটা মানে আনইনফর্মড অডিয়েন্স, তারা এটা শোনার পরে দেখবেন অনেকে মক করাই স্টার্ট করবে, অনেকে ট্রল করাই স্টার্ট করবে। কিন্তু দিস ইজ ফ্যাক্ট। অবশ্যই হেলথ ট্যুরিজম ওদের বিশাল বড় একটা Massive, ইনকামের জায়গা। massive. বাংলাদেশে 10টা হাসপাতাল, স্পেশালাইজড হাসপাতাল যদি হয়, বাংলাদেশের চিত্র চিকিৎসার আগাগোড়া বদলে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে যদি সুপার স্পেশালাইজড একটা করে হসপিটাল হয়, বাংলাদেশের চিকিৎসার মান ভালো হওয়া সম্ভব। ভাই আমগো দেশে ইন্ডিয়া, কাশ্মীর, তারপরে হচ্ছে পাকিস্তান থেকে, নেপাল থেকে, ভুটানের প্রাইম মিনিস্টার আমাদের দেশ থেকে পড়ে গেছে। আমাদের দেশের হেলথ সেক্টর কি এতই খারাপ? পেশেন্ট মানে ওরা এসে আমাদের তো মানে পড়াশোনা সস্তা, ওরা এসে এখান থেকে পড়ে গিয়ে ওই দেশে সার্ভ করতেছে। হ্যাঁ, আর আমরা বলতেছি হচ্ছে আমাদের দেশের ইয়া খারাপ। কিন্তু হাসপাতালের মান তো ভালো না। হ্যাঁ, আমরা এটাই বলতেছে, patient ফিরে দিতেছি আমরা। এটাই তো বলতেছে ভাইয়া। এইটা রাখা হয় ইন্টেনশনালি। আমি আব্দুল্লাহ মেডিকেল ভাই তো এটাই বলতেছেন যে এত ডিপ লেভেলে প্লেইং হইতেছে যে ইন্ডিয়া হেলথ Exactly. ট্যুরিজম আমাদের এখানে হেলথ ট্যুরিজমটা চাপায় দেওয়ার জন্য বাংলাদেশের হেলথের হাসপাতালের অবস্থা যদি ভালো হয়, তাহলে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে কেন দৌড়াবে? সো তুমি বনানীতে দেখো, বনানী গুলশানের দিকে দেখো যে কি পরিমাণ ইন্ডিয়ান হাসপাতালের ব্রোকারদের হাউস ইয়া থাকে। ওয়াও, আমি তো এটাই বললাম যে এই যে দালাল একটা চক্র আছে, এটা কিন্তু কেউ জানে না। বাংলাদেশের ডাক্তাররা অনেক এক্সপার্ট, কিন্তু তাদেরকে আপনি ঢাল নাই, তলোয়ার নাই, যুদ্ধে পাঠিয়ে দেন এবং আলটিমেটলি দোষায় ডাক্তাররা দালাল, ডাক্তাররা খারাপ। আমি ডাক্তারদের নিয়ে অনেক জায়গায় আমি কথা বলেছি, তারা যে দুর্বিষহ জীবনের ভেতরে চলে, এটা নিয়ে কেউ কথা বলে না। কেউ কথা বলে না। হাসপাতালে কোনো যন্ত্রপাতি নাই, তারা কিভাবে দেখবে? ভালো মেডিসিন নাই, দালাল দিয়ে বোঝাই, কিন্তু আপনি দায়টা চাপাই দিবেন ডাক্তারের পর, ডাক্তার কষাই। কিন্তু ইয়াং বয়সের ডাক্তাররা যে পরিমাণে স্ট্রাগল করে, এটা হরিবল। মানে যারা রেসিডেন্সি করে, আপনি জানেন বেতন কত? MBBS পাস করার পরেও তারা যখন স্পেশালাইজড ডিগ্রিটা নিতে যাচ্ছে, ইন দ্য মিন টাইম তাদের ফ্যামিলি থাকে, বাচ্চা কাচ্চা থাকে। অ্যাবসলিউটলি আগে 20,000 টাকা পাইতো, 25,000 টাকা পায়। অনেকে তো মনে করে ডাক্তাররা কত কষাই, তাহলে ও যে স্পেশালাইজড একটা ডিগ্রিটা নিবে, ওই বয়সে যার ওয়াইফ আছে, সন্তান আছে, 25,000 টাকা দিয়ে সে কিভাবে চলবে? এই উত্তর দেখবেন কোথাও নাই, আলোচনা করা হয় না। এবং টেকনিক্যালি এদের পর যদি ফ্রাস্ট্রেশন চলে আসে, এটা সার্ভিসটা দিবে কি? হাসপাতালে কোনো সেবা নাই, সার্ভিসটা দিবে কি? তখনই এসে একজন দালাল সুন্দর মতো আপনাকে বলবে এইটা না, আমাদের পাশের দেশে চলেন। আপনাদেরকে যদি অপশন দেওয়া হতো যে এই মিনিস্ট্রিটার রেসপন্সিবিলিটি আপনি পেয়ে যাবেন বিং নাম্বার 1, নাম্বার 3 বিং আপনি এই মিনিস্ট্রি রেসপন্সিবিলিটি চান না, হোম মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি এবং কালচারাল মিনিস্ট্রি, 1 being the one you want, 3 being the one that you don't want, what would you do? Home ministry, education and cultural affairs. আমি তো চাই না একটাও। যদি আপনার চুজ করতে হতো। এডুকেশন একদমই না, কারণ আমি নিজে হচ্ছে ড্রপ আউট। আমার বাংলাদেশের এডুকেশন যদি আমার একটা ব্যাপারে কি বলে ইয়া থাকে, কমপ্লেইন থাকে রিগার্ডিং, সেটা হচ্ছে এডুকেশন সেক্টরের অবস্থা আমার কেন এত খারাপ। আমার সামটাইমস মনে হয় যে মানে হিসাবে সামটাইমস হচ্ছে কি স্কুল বন্ধ করে দেওয়া উচিত। স্কুল হচ্ছে এক্সামের জন্য রাখা উচিত খালি। হ্যাঁ, কারণ একটা ছেলে 6 ঘন্টা স্কুলে যায়, ওইটার পরে আবার 6-7 ঘন্টা হচ্ছে কোচিং করে। জঘন্য। তাহলে ওই স্যারের কাছে গিয়ে করে যে হচ্ছে কলেজে পড়ায়, স্কুলে পড়ায়, তাহলে আমার দরকার স্কুল। ওই টাইমটা ও বরং অন্য কিছু করুক, ফুললি এগ্রিড। ও রাস্তা ক্লিন করুক, এটা বরং বেটার। অন্য কিছু করুক, কোচিংয়ে এসে পড়ুক, যেহেতু বাপ মা টাকা দিতেছেই, কোচিংয়ে এসে পড়ুক। এই স্কুলগুলো কলেজগুলো থাকুক হচ্ছে গিয়ে এক্সামের জন্য। আপনি একদমই চান না? আমি এডুকেশন ডেফিনেটলি জানি, কারণ এটা কেউ পছন্দই করবে না আমার। হ্যাঁ, আমি নিজেই ড্রপ আউট। হ্যাঁ, আমি আমার কোনো ডিগ্রি মিগ্রি কিছু নাই। মেবি হ্যাঁ, যদি কালচারাল মিনিস্ট্রির বিষয়টা আসে, কারণ আমি শিল্পের সঙ্গে জড়িত মানুষ। হ্যাঁ, যদিও আমার চেহারা পছন্দ হবে না অনেকের, বাট ওই জায়গায় না, আমার কোনোটার প্রতি কোনো আগ্রহ নেই। আর হোম মিনিস্ট্রি ইজ এ ভেরি, হোম মিনিস্ট্রি তো হচ্ছে কি কোনটারে বলে, স্বরাষ্ট্রমন্ত্রী, রাইট? ওর বাবা রে বাবা, পুলিশ টুলিশের ইয়ে করো, বাবা রে বাবা রে বাবা। বাট হ্যাঁ, ওই অ্যাঙ্গেলটা যদি আসি, তাহলে হয়তো বা হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয় যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পুলিশটার একটু কি বলে ধামাচাপা দিতে না না, পুলিশটা একটু কেমনে বেটার জায়গায় নিয়ে যাওয়া যায়, ওই অ্যাঙ্গেল থেকে হয়তো বা ইয়া করার বিষয়টা। কারণ পুলিশ খাটে না তা না, এবং পুলিশে ইউটিলাইজ করে সবচেয়ে বেশি কি বলে পলিটিক্যাল সবচেয়ে বেশি ইউটিলাইজ করে। এবং তারা যেহেতু কমান্ডের মালিক, তাদের এটা করতেই হয়। এবং করাপশনের ব্যাপার স্যাপার তো আছেই। হ্যাঁ,
সো মানে করাপশন এতদিন ধরে হয়ে আসতেছে যে একদিনে চেঞ্জ করা খুবই টাফ। না, আমার কথা হচ্ছে ধরেন আর্মি যদি এত ফ্যাসিলিটেড হইতে পারে তাহলে ওয়াই নট আমাদের আরেকটা ফোর্স। হ্যাঁ, নাম্বার 1 হোম মিনিস্ট্রি, নাম্বার 2 এডুকেশন মিনিস্ট্রি, আর নাম্বার 3 এই অপশনটা আমার সাথে একদমই যায় না। বাংলাদেশের একটা সমস্যা হইলো কোনো কিছু না গেলেও ওই জায়গায় পণ্ডিতি ফলানোর চেষ্টা করে। যেহেতু আমি কালচারাল সাইডে এনরিচ না আমি সুভাইদের মতো, অতএব যে জায়গায় আমার এক্সপার্টিস নাই ওইটা নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না। নিজের কোন জায়গায় যোগ্যতা নাই আমার কাছে মনে হয় যে সেটাও খোলামেলা ভাবে বলতে আমার বিন্দু মাত্র হেজিটেশন। আপনি বলেন যে নাম্বার 1 হোম মিনিস্ট্রি, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু টেক ওভার, মানে ইফ ইউ হ্যাভ দ্য অপশন? বাংলাদেশকে যদি চেঞ্জ করতে হয় পার্টিকুলারলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা হলো হোম মিনিস্ট্রি, কারণ এন্টায়ার দেশের ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য এইটা মানে সবচেয়ে পারফেক্ট একটা জায়গা। রাইট। আইনমন্ত্রী না কেন? ওটা তো আমি জিজ্ঞেস করি না। মানে হোম মিনিস্ট্রি তারপরে ল মিনিস্ট্রি এগুলো তো আসলে কোলাবোরেশনে কাজ করতে হয়। সো সর্ট অফ একই টাইপ জিনিস আর কি। আচ্ছা, নেক্সট যাব হচ্ছে রাইটসের ক্ষেত্রে। রাইটস নিয়ে যদি বলি, বাংলাদেশে সব ধরনের হিউম্যান রাইটস সবসময় আমরা পেতাম না, এখন আস্তে আস্তে পাওয়া শুরু করতেছি। বাট এখনকার বর্তমান পরিস্থিতিতে কোন রাইটটা সবচেয়ে বেশি প্রয়োজন, কোনটা নট সো নেসেসারি রাইট নাও? 3টা রাইটের মধ্যে ফ্রিডম অফ রিলিজন, ফ্রিডম অফ এডুকেশন অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ, বাংলাদেশের কারেন্ট স্টেটে কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন, কোনটা ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট রাইট নাও? ফ্রিডম অফ এডুকেশন ফার্স্ট বলবো। ফ্রি এডুকেশন। হ্যাঁ, ওই ফ্রি এডুকেশনের জায়গাটা হইলে আমরা যখন মানুষ নিজের মাথায় শিক্ষিত হইতে পারবে বা শিক্ষার জায়গাটা পাবে, তখন তার এই যে রাইট টু মানে যে রিলিজিয়ানের যে ব্যাপারটা, ফ্রিডম অফ রিলিজিয়ান, ওইটাও সে প্র্যাকটিস করতে পারবে। এবং আরেকটা কি বললেন? ফ্রি স্পিচ। ফ্রি স্পিচ, এটা আমি বিশ্বাস করি আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে ফ্রিডম অফ এডুকেশনের ব্যাপারটা যখন ছোটবেলার থেকেই সে ফ্রি এডুকেশনের বিষয়টা পাবে, তার মানে তার আর পড়তে গিয়ে পয়সার কথা চিন্তা করা লাগবে না। দেন সে হচ্ছে রিলিজিয়ান চর্চাও ফ্রিলি করতে পারবে এবং আরেকজনের গিয়া পাশায় আঙুল দিবে না। হ্যাঁ, এবং থার্ড ওয়ান হচ্ছে গিয়ে যে ফ্রিডম অফ স্পিচ, যখন সেই দুইটা ঠিক মতো প্র্যাকটিস করতে পারবে তখন ফ্রিডম অফ স্পিচ অটোমেটিক্যালি গ্রো করবে। বিউটিফুল ভাইয়া। আমার কাছে ফ্রিডম অফ স্পিচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি থাকে অটোমেটিক্যালি সব কিছু আসতে বাধ্য। মানে আপনি এটা যদি নিশ্চিত করতে পারেন অন্য সব রাইট অটোমেটিক্যালি আসবে। সো এইটাই আপনি নিশ্চিত করেন, অন্যগুলা নিয়ে কথা বলারও দরকার হবে না। দারুণ। আরেকটা আসবো হচ্ছে লাস্ট ওয়ান, জব মার্কেটের ক্ষেত্রে যদি আমি বলি, আমরা সবাই দেখি যে বিবিএ করে, সিএসসি করে, আর ভোকেশনাল এডুকেশন বা ভোকেশনাল জবগুলোকে অতটা প্রায়োরিটি দেয় না। সো আমি বলবো জব মার্কেটের ক্ষেত্রে কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, ভোকেশনাল জবস, সিএসসি নাকি বিবিএ? বাংলাদেশের ক্ষেত্রে আসলে এত জনসংখ্যার ঘনত্বের দিক থেকে কিন্তু বিশ্বে বাংলাদেশ একদম প্রথম স্তরে। সো এই জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কিছু ক্রেজ আছে, সবাইকে গ্র্যাজুয়েট হইতে হবে, সবারই মাস্টার্স করতে হবে, সবারই বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এই কারণে দেখবেন কিছু কলেজ তারা বিশ্ববিদ্যালয়ে হওয়ার জন্য আন্দোলন করছে। এই কাজগুলো আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়। আসলে সবারই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করার দরকার নাই। এই কথাটা শুনলে অনেকে নেগেটিভলি নিতে পারে, বাট ফ্যাক্টটা হইল কর্মমুখী শিক্ষাটা অনেক বেশি মাত্রায় জরুরি। চীন আজকের দিনে কেন চীন হতে পেরেছে? কারণ ওরা কর্মমুখী শিক্ষার দিকে তাদের বিশাল সংখ্যক জনসংখ্যাকে ধাবিত করতে পেরেছে। তো আমার কাছে যেটা মনে হয় শুধুমাত্র হায়ার স্টাডিজ খুবই সিলেক্টিভ মানুষেরই করা উচিত। সবারই ডিগ্রি নিয়ে বেকার হয়ে থাকার চেয়ে বাদ বাকি অংশের ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে যাওয়া উচিত, যাতে করে আর্থিক সক্ষমতাটা বাড়ে। এবং পড়াশোনাটাও জরুরি, একই সাথে উচ্চশিক্ষার ব্যাপারটাও কিন্তু সেটা সিলেক্টিভ, মানে সবারই অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, নট নেসেসারি। এবং একই সাথে বাংলাদেশের কনটেক্সটে মানে আমি বলবো ভোকেশনাল ট্রেনিং যেগুলো আছে, মানে মোটা দাগে কারিগরি শিক্ষা যেটা আছে, এটার বিকাশ ঘটানোটা শুধু জরুরিই না, অত্যন্ত জরুরি। রাইট। সো আপনি বলবেন যে ভোকেশনাল ফার্স্ট না, এটা ফার্স্ট সেকেন্ড না, এটা যার জন্য যেটা প্রয়োজন, কিন্তু একই সাথে ভোকেশনাল ট্রেনিংটাকে, ভোকেশনাল এডুকেশনকে অবশ্যই আপলিফট করা উচিত। অবশ্যই। হ্যাঁ, আমি এটা একটু এভাবে বলি যে আমার কাছে লাগে হচ্ছে কি ছোটবেলায় রচনা লেখানো হয়েছে না আমাদেরকে, এইম ইন লাইফ। আমার কাছে মনে হচ্ছে রচনাটাতেই সমস্যা। হ্যাঁ, কারণ আমাদেরকে শেখানো হয়েছে যে লাইফের 25 থেকে 26 বছর পর্যন্ত কি হইতে চাও, জীবনের লক্ষ্য। হ্যাঁ, যে ডাক্তার হইতে চাই, সিএসসি হইতে চাই, হইতে চাই। আমাদেরকে পারপাস অফ লাইফ কখনো শেখানো হয় না। আমার কাছে মনে হয় রচনাটা উচিত পারপাস ইন লাইফ। তুমি পারপাসটা কি তোমার লাইফের, আলটিমেট পারপাস কি তোমার? আমাদের বাপ মা থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু এভরিওয়ান বলে হচ্ছে গিয়ে যে এইটা পড়ো, ওইটা পড়ো, এটা পড়ো, তারপরে কি কিছু না ভাই। আগে শিখানো হোক যে আমি ডাক্তার হমু কি সেবা করার জন্য, না পয়সা কামানোর জন্য, নাকি পলিটিশিয়ান হমু কি টাকা খাওয়ার জন্য, না দেশ উঠানোর জন্য। আমি বিবিও যদি পড়ি, আমি কি ব্যবসা নিজে বিল্ড করার জন্য, না আরেকজনের সার্ভ করার জন্য? পারপাসটা কি? সো আমার কাছে এই ভোকেশনাল হোক, বিবিএ হোক, সিএসসি হোক, হোয়াট এভার ইট ইজ, আমার কাছে মেইন জিনিস হচ্ছে রচনাটা চেঞ্জ করে পারপাস ইন লাইফ করা, যে তোমার লাইফের পারপাস কি সেটা মানুষজনদের শেখানো। 6 মাস আগে দেশের মধ্যে যে ইউনাইটেড শোয়িংটা ছিল,
বা সবাই যে একসাথে ছিল, এখন মনে হয় সবাই আবার আলাদা আলাদা, কেউ আর একসাথে নাই। এটার পিছনে কারণটা কি? সবাই কেন এক হয়েছিল সেই ব্যাপারটা বোঝাটাও জরুরি। প্রত্যেকেই এক হয়েছিল সময়ের প্রয়োজনে, মানে কারো একক ডাকে সবাই আসছে ব্যাপারটা কিন্তু এই রকম না। অবশ্যই আন্দোলনটা লেড বাই স্টুডেন্টস, বাট প্রত্যেকে যে আসলো প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু পয়েন্ট অফ ভিউ ছিল। মানে একজন সবজি বিক্রেতা যে ভ্যানে সবজি বিক্রি করে তার আসার পারপাস, একজন ছাত্রের আসার পারপাস, একজন বিজনেসম্যানের আসার পারপাস, একজন শহরে জাস্ট একটা স্কুল গোয়িং পিচ্চির বাবা মায়ের পারপাস, প্রত্যেকের পারপাস আলাদা। প্রত্যেকের এসেছিল সময়ের প্রয়োজনে। শেখ হাসিনা তাদেরকে আসতে বাধ্য করেছিল তার বিগত 15 বছরের নিপীড়ন নিষ্পেষণের জন্য। সো যে মুহূর্তে ওই ফ্যাক্টরটা নাই হয়ে যাবে, শেখ হাসিনা চলে যাবে, প্রত্যেকে প্রত্যেকের মতো করে চিন্তা করবে, এটাই স্বাভাবিক। বরং কেউ যদি আমরা চিন্তা ভাবনা করি যে না সবাই একই থাকবে, একইভাবে চিন্তা করবে, এই ব্যাপারটাও ইউটোপিয়ান চিন্তা ভাবনা। So, আমি একটু প্র্যাকটিক্যাল থাকতে চাই। প্র্যাকটিক্যাল থাকার মিনিংটা হইল, আপনি শেখ হাসিনা চলে যাওয়ার পরে আবার বিভিন্ন মানুষের মতবিরোধ চলতে থাকবে, এক একজন এক একভাবে ভাববে, এটাই স্বাভাবিক। যেটা অস্বাভাবিক সেটা হইল এই যে প্রত্যেককে মানে ভিলিফাই করে ফেলতে হবে, এইটা হলো অস্বাভাবিক। আমার কথা যেটা, মতের পার্থক্য থাকবে, এক একজন এক একভাবে চিন্তা করবে, কিন্তু সবার একটা পয়েন্টে এক থাকা উচিত। ওই খুনি স্বৈরাচার পলাতক শেখ হাসিনা আর ব্যাক করবে না। এই দমন পীড়ন চালানো, ম্যাস কিলিং চালানো আওয়ামী লীগ রাজনীতিতে এই ফ্রন্টে আর ব্যাক করবে না, এবং তাদের শাস্তিটা একেবারে মানে হতেই হবে। এই মন মানসিকতার এই সেটিংটা আমার মনে হয় যদি এক হয়, অন্যান্য জায়গায় রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষ আলাদা হবে। ধরেন জামাতের একজন যে আন্দোলনে আসছে, বিএনপির একজন যে আন্দোলনে আসছে, হেফাজতের একজন যে আন্দোলনে আসছে, এক একজনের এক একটা পারপাস ছিল, এবং তারপরে তারা বিভিন্ন মতামত বিভিন্ন জায়গায় প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। এটাকে আমি অস্বাভাবিক সময় মতো এক হওয়াটা খুবই জরুরি ছিল, কিন্তু ভবিষ্যতে যতটা বেশি এক হয়ে ওটা না গ্রোথের জন্য ভালো না। আমার কাছে যেটা মনে হয় যে ওই যে এক কোন জায়গায় থাকা উচিত, কয়েকটা পার্টিকুলার অভিন্ন ইস্যু যেটা দেশের জন্য দরকার, ওই জায়গাটা থাকা উচিত। সবসময় দেখবেন বাংলাদেশের মানুষ ওই দেশের চক্রান্ত এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো আমি চাই যে সবকিছু বাদ দিয়ে একটা প্রো বাংলাদেশি কনসেপ্ট দাঁড়াক। প্রো বাংলাদেশি মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করি যে যাই হোক না কেন সবার আগে দেশ, সবার আগে দেশের স্বার্থ, বাদ বাকি জায়গায় অন্য স্বার্থ। সো প্রত্যেকে যদি এই চিন্তাটা করে, যাই করি না কেন সবার আগে আমার দেশের স্বার্থ, বাদ বাকি জায়গায় অভিন্ন হতেই হবে, ব্যাপারটা এইরকম না। বরং ভিন্নতাও অনেক ক্ষেত্রে সৌন্দর্য, ভিন্ন হয়েও একে অপরের পর আমরা রেসপেক্টটা রাখতে পারছি কিনা। ভাই যত বেশি সবাই আমরা একসাথে মিলে মুভ করতে পারি, পলিটিক্যাল স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি সবই তো আসবে, রাইট? কি মনে হয়? আসতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে যে মানে সবার এক হইতেই বা হবে কেন? একটা প্রো বাংলাদেশ মেন্টালিটি হওয়ার জন্য তো সবার এক হইতে হবে না? সব ক্ষেত্রে এক হওয়ার দরকার নেই। হ্যাঁ, সব ক্ষেত্রে এক হইলে আর ওই যে গণতন্ত্র চর্চা তো হবে না। ওই যে ধরো তুমি 16 বছরে দেখো, তুমি দেখবা যে সবাই তো একই, কারণ একজন কথা বলে সবাই হ্যাঁ হ্যাঁ জি হুজুর জি হুজুর। হ্যাঁ, রাইট। তো তখন তো হিসাবে একই ছিল সবাই, কেউ তো এগেইনস্টে বলতো। তুমি জানো যে বিএনপির মামলার সংখ্যা কত গত 16 বছরে? 11-12 হ্যাঁ, 11-12 হাজার। রিয়েলি এত বেশি? 30 লাখ, কোনো কোনো ক্ষেত্রে 60 লাখও বলা হয়। ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে 300-400 মামলা আছে, একজনের পিছনে এতগুলো মামলা। এগুলোর মানে কি? এটা খালি বলতেছে বিএনপি, তুমি জামাত, শিবির, হেফাজত, হেফাজত তো মাইরেই ফেললো, শাপলা জোতের মাইরেই ফেললো এতগুলো মানুষে। এরকম বিচারের বিষয় না। আমি বলি কিভাবে মানুষ আবার এক হবে? সবাই বলো হচ্ছে গিয়ে যে একটাই দাবি, এই যে এতগুলো মানুষে মারা হয়েছে, মারছে কে? উই অল নো। এর বিচার চাই, একটা ট্রায়াল করা, পুরো নেশনওয়াইড ট্রায়াল করা। এর বিচার চাই। এই বিচারের দাবিতে দেখো কে 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 এক হয় না। তুমি বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গায় এই না দাঁড় করাও মানুষে, কে দেখো কে এক হয় না। তুমি তখনই ফিল্টারাইজ করে ফেলাইতে পারবা যে আচ্ছা ও সার্বভৌমত্বের জায়গায় আবার প্রশ্ন কি? আমার দেশের সার্বভৌমত্ব আমি রক্ষা করবো না? এই যে ভারতীয় প্রোপাগান্ডা চলতেছে, এখানে অন্য কোনো দেশের প্রোপাগান্ডাও কি চলতেছে না? কেউ কি এটার থেকে ক্যাশ আউট করবে না? কেউ কি এটার থেকে মানে ক্রিম খাবে না? কারো না কারো তো ডেফিনেটলি বেনিফিট হইতেছে। আই এম শিওর যে ধরেন ইন্ডিয়ার সঙ্গে এখন ক্ল্যাশ, ওদিকে পাকিস্তান একটা সম্পর্ক করার ট্রাই করবে, ওদিকে ইউএস এটারে দেখা যাবে যে ইউটিলাইজ করার ট্রাই করবে। অলরেডি আমি দেখতেছি যে ধরেন তোমার কাছে মনে হয় যে এই যে রাহাত ফাতে আলী খান দেশে আসতেছে, ফ্রিতে কনসার্ট করবে, হ্যাঁ, এটা ইজিটা মানে এটা 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 পলিটিক্যাল মুভ না? এটা কি একটা ইয়ার জায়গা না? সম্পর্ক আতিফ আসলাম একটা ধরো প্রি প্ল্যান ছিল, ওইটা না হয় আগের থেকেই সাইনিং করা ছিল, বা এটা বহুত আগের থেকে হয়তো বা ইয়া করা ছিল, ডিট করা ছিল। কিন্তু এখনের যেই ইয়াগুলা আই এম শিওর যে আই ডোন্ট ফাইন্ড ইট অনেক বড় খেলা চলতেছে। আই ডোন্ট ফাইন্ড ইট রং। কালচারাল এক্সচেঞ্জ ইজ ইম্পর্টেন্ট।
কালচারাল এক্সচেঞ্জ ইম্পর্টেন্ট, কারণ ওই দেশেরটা আমি যদি নাই শুনি তাহলে আমার মতটা তো অলওয়েজ একটা জায়গায় রয়ে গেল, আমি তো বুঝতে পারতেছি না যে আসলে ওরা কি চিন্তা করতেছে। দেশের সঙ্গে সম্পর্ক অন্য দেশের সঙ্গে, আমার তো যে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করে লাভ নাই, আমি তো চাবই ভালো, যাতে হচ্ছে দুজনের সঙ্গেই আমার মানে আমার বেনিফিটের জায়গাটা আসে, দেশের বেনিফিটের জায়গাটা আসে। আমার কথা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব যে জায়গায় হবে, মানে ভুলণ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা হবে, ওই জায়গায় দেখবা সবাই এক হয়ে যাবে। তুমি সোশ্যাল মিডিয়ায় দেখো ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা চলতেছে, কেউ কি ওরা পক্ষে কথা বলতেছে যারা আওয়ামী লীগের ইয়ারা, ওরাও আবার ওদের টোনও দেখবা হচ্ছে গিয়ে যে সার্বভৌমত্বের জায়গায় আবার ওরা হয়তো বা ইয়ার, কারণ সব, আমি বলবো না যে সব আওয়ামী লীগ খারাপ, হ্যাঁ সব, বাট হ্যাঁ প্রত্যেকেই গিল্টি কোনো না কোনো ভাবে, এভরিওয়ান ইজ গিল্টি। ওদের আইডিওলজিটা তো রং। হ্যাঁ মানে মানে আইডিওলজি বলতে হচ্ছে যেটা যে এখন যেভাবে যেভাবে demonstrate লাস্টের হ্যাঁ। 15 বছর যেভাবে চলছে, হ্যাঁ এটা ওইটার আমার কথা হচ্ছে, তুমি যে কোনো আওয়ামী লীগকে জিজ্ঞেস করো যে এই যে জুলাইয়ে যেটা হয়েছে এটা কি ঠিক হয়েছে, ওদের না না ঠিক হয় নাই, কিন্তু ওই যে তার আগে বিএনপি কি এরকম কিছু করে নাই, জামাত কি এরকম কিছু করে নাই, তাহলে ভাই 16 বছর তোমরা করে সাফার করাও নাই, তাহলে এনাফ শিক্ষা হয় নাই ওদের, এনাফ শাস্তি হয় নাই ওদের। আচ্ছা একটা প্রশ্ন করি তোমারে আমি, আমার বলো তো যে শেখ পরিবারের কয়জনের নাম জানো তুমি পলিটিক্সে আছে? 15-20 জন, 15-20 জনের নাম জানো? ভাই নিশ্চয়ই আরো বেশি জানবেন। হ্যাঁ তুমি বিএনপির ব্লাড লাইনে কয়জনের জানো হচ্ছে গিয়ে যে ধরো খালেদা জিয়ার ব্লাড লাইনের যে যারা ইয়া আছে? 1-2 জন, এবং তারা পলিটিক্স থেকে বের হয়ে গেছে। জিয়াউর রহমানের কয়জনের চিনো? কেউ না। জিয়াউর রহমানের ভাইরা যে ছিল বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের নামই জানতো না, জানেই তো না। আমিও রাজনীতি নিয়ে মোটামুটি আমার জানাশোনার চেষ্টা ছিল। তারপর জিয়াউর রহমানের ভাইয়ের নাম কি এইটাও আমি মোটামুটি বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে তারপর জেনেছি। এবার বলো তো যে নেক্সট জামাতের আমির কে হবে? জানি না তো, কারণ এটা অন্তত ফ্যামিলির থেকে হবে না, তাদের তো গঠনতন্ত্রই ডিফারেন্ট। সো মেরিটের উপর কাজ হবে, হ্যাঁ মানে ফ্যামিলি, মানে প্রত্যেকটা পলিটিক্যাল ইয়া যদি তুমি স্টাডি করো তাহলে তো বুঝবা হচ্ছে গিয়ে যে কার ইয়া কি। এখন এক হওয়ার যে ব্যাপারটা, তখন এক হওয়ার রিজন ছিল যে প্রত্যেকেই জানে যে এরে নামাইতে পারলে পরবর্তীতে আমি আমার দলের যে এজেন্ডা বা আমার যেসব এজেন্ডা সেগুলো আমি পলিটিক্যাল ওয়েতে আমি হচ্ছে গিয়ে ইয়া করব, মানে আগায় নিয়ে যেতে পারবো। আমি বাদ দিলাম ধরো এই যে দাবি নিয়ে নামতেছে, দাবি নিয়ে নামতে সমস্যা কোথায়? আমার একটা দাবি থাকলে আমি নামতে পারবো না। এতদিন ধরে আমাদের তো একটা প্রেস ক্লাব ছিল যেখানে হচ্ছে দাবি নিয়ে মানুষ দাঁড়াইতে পারে, দেশের বাইরে কাউরে কোনো ডিস্টার্ব না করে ওদের জোনই থাকে আন্দোলনের জোন। আমাদের দেশে হইতে পারে না যে দাবি না তুমি এই জায়গায় দাঁড়াও? অবশ্যই। হ্যাঁ কেন দাঁড়াবে না? এই যে 60 লাখ মামলা হয়েছে বা হেফাজতের কর্মীদেরকে যেভাবে মাইরা ফেলানো হয়েছে, ওরা ওদের বিচারের দাবি নিয়ে নামবে না কেন? মানে সাগররুনির হত্যাকাণ্ডের দাবির জন্য কি তার ছেলে যে মেঘ ও রাস্তায় নামবে না? বিডিআর বিদ্রোহতে যে মারা হয়েছে এই মানুষগুলা কি, ওরা তো ভাই খুবই ডিসেন্ট ওয়েতে এখনো আছে। এই রাইট টু প্রোটেস্ট, এই ফ্রিডম ওরা অফ যে এখনো এক্সপ্রেশন, আদালতের সামনে গিয়ে বলে যে আমার বাপের হত্যার ইয়াকে, সে তো নিজের বাপের হত্যার ঠিকই বিচার করছে এবং খুবই মানে আমি বলবো যে আমি জানি না ইলিগাল টার্মগুলো জানি না, এটা কি আদৌ মানে কি যে পলিসিতে করা হয়েছে অনেকগুলো মানে পারফেক্ট জুডিশিয়াল প্রসেসের বাইরেও ওই জায়গায় মানে বাইরে থেকে কিছু হস্তক্ষেপ করে অতিরিক্ত চাপিয়ে দিয়ে কিন্তু তারা ট্রায়ালটা করেছে। আমি বললাম তো এই কবর ওরা খুঁজছিল, এই কবরে ওরাই পড়বে। ঠিক আছে, নেক্সট আসবো হচ্ছে যে প্রত্যেকটা মুভমেন্ট বা প্রত্যেকটা রেভলিউশন আমরা যদি হিস্ট্রি ইফ উই লুক অ্যাট, দেখবো যে আর্ট এবং মুভমেন্টের প্রতি সম্পর্কটা অনেক স্ট্রং। আমাদের যে স্টুডেন্ট মুভমেন্টটা হলো, স্টুডেন্ট মুভমেন্টটা আর্টের সাথে সম্পর্কটা আসলে কি ছিল? বিশাল সম্পর্ক। ভাই আগে বলেন, আপনি বলেন, আমি বললে একটু বেশি। না মিশু ভাই যেহেতু নিজেই আর্টের মানুষ, আমার দিকে বলটা পাস করে দিল, কারণ বলতে গেলে সম্ভবত তাদেরই প্রশংসাটা করতে হবে। সো তাদের প্রশংসা নিজ মুখে করতে চাচ্ছিল না জন্য খুবই স্ট্যাটিস্টিক্যালি আমার হাতে দিয়ে দিল। খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সবসময় একটা জিনিস মনে রাখাটা জরুরি, একটা জাতিসত্তার জন্য, শুধু এই আন্দোলন না, একটা জাতিসত্তার পেছনে আর্ট অ্যান্ড কালচারের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। কোন ফ্রন্টে আগাচ্ছে সেটা ভাবাটা জরুরি। দেখবেন অনেক ক্ষেত্রে আর্ট অ্যান্ড কালচারের ভিতরেও রাজনীতি আছে, ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিসের ভিতরে রাজনীতি আছে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রেও আর্ট অ্যান্ড কালচারের ব্যাপারটা তাদের জায়গাটা সামনে এগিয়ে আনতো এবং অন্যদেরকে ডমিনেট করার চেষ্টা করতো। যে কোনো ধরনের অডিও ভিজুয়াল আর্ট একটা পারপাস আছে প্রত্যেকটা জায়গায়। এমনকি এই যে কার্টুন যখন আঁকানো হয়েছে, যেটা মিম কন্টেন্টগুলো করা হয়েছে, এটা আন্দোলনে মানুষকে কতটা সম্পৃক্ত করেছে না? এবং প্রত্যেকটা জেনারেশনের আলাদা আলাদা ভাষা আছে। বর্তমানে যারা জেনজি জেনারেশন যারা আছে, তারা দেখা যায় কোনো কিছু একটা মিম বানিয়ে ফেলে। সো ওইটার মাধ্যমেও তারা কিন্তু কমিউনিকেট করছে। মানে তারা ওবায়দুল কাদেরকে নিয়ে যে মিম বানাচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে যে মিম বানাচ্ছে, এটা কিন্তু আবার তরুণরা ব্যাপকভাবে শেয়ার করছে। তাদের যদি একটা বড় টেক্সট দেন তারা এটা পড়বে না। সো আর্ট অ্যান্ড কালচারের ভূমিকাটা আছে। গান, বিপ্লবী গান, র্যাপাররা গান গেয়েছে। এই যে রাস্তায় রাস্তায় গ্রাফিতি আঁকানো হয়েছে। আমার কাছে অনেকেই বলে কি জানেন,
যে বাংলাদেশের নতুন করে সংবিধান কিভাবে কি করা যায়, অমুক তমুক অনেক আলাপ। আমি বলি বাংলাদেশের সংবিধান ওই রাস্তায় রাস্তায় আঁকানো গ্রাফিতিতেই লেখা হয়ে গেছে। এবং এই গ্রাফিতিগুলো কতটা ইম্প্যাক্টফুল ছিল যে এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী টাইমে দেখবেন অনেক গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে। এটার পেছনেও একটা রাজনীতি আছে। রাস্তায় আমি তো দেখতে চাই বের হইলেই শেখ হাসিনা যে খুনি, ওই টাইমের যে জীবন্ত গ্রাফিতিগুলো ছিল সেগুলো মানুষের চোখে ভেসে উঠুক। এইগুলো যতদিন রাস্তায় থাকবে ততদিন শেখ হাসিনার ইমেজ তো দূরে থাকে, আওয়ামী লীগের ইমেজ বাংলাদেশের প্রতিষ্ঠিত হইতে পারবে না। এই কারণে দেখবেন অনেক সফট আওয়ামী লীগার যারা ছিল বিভিন্নভাবে এটা মুছে ফেলার চেষ্টা করছে। এই যে ওই আন্দোলনের টাইমে যখন কার্টুন এঁকেছে, রাস্তায় যখন গ্রাফিতি এঁকেছে, এই এক একটা জিনিস ছিল এক একটা যুদ্ধের সমান। এমনকি আর্ট অ্যান্ড কালচারের কিন্তু বিভিন্ন রূপ আছে। একজন কাওয়ালি গান গাচ্ছে রাস্তায়, মানুষকে ঐক্যবদ্ধ করছে। মুক্তিযুদ্ধের সময়ে অনেক গান তৈরি হয়েছে না? এমনকি অনেক ছোট্ট একটা কবিতা মানুষকে কতভাবে উজ্জীবিত করতে পারে এর কোনো ধারণা। আন্দোলন যখন চলে আমি একটা গান খুব বেশি শুনতাম, ওই যে মুক্তির ও মন্দিরে সোপানো তলে। এই গানটা আমি যতবার শুনতাম আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসতো, কারণ ওই সময়গুলো না এখনো আমার কাছে মনে হয় যে জীবন্ত একটা ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে আর্ট অ্যান্ড কালচারের মানুষ না, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই সীমাবদ্ধতা থাকে। রাজনৈতিক কালচারের বাইরে আমার স্পোর্টসের দিকে খুবই ঝোঁক ছিল। এখান থেকে আমি কথা সুন্দর মতো বলতে পারি না, কণ্ঠে সমস্যা আছে, দেখতেও সুদর্শন না, এই জন্য বহু মানুষ ট্রল করে বিভিন্ন কথা বলে। কিন্তু আমরা যেহেতু রাজনীতি নিয়ে কথাবার্তা বলে আমাদের গায়ের চামড়াটা মোটা হয়ে যায়। আমারও মনে হতো আমি যদি সুন্দর আর্ট করতে পারতাম, আমি যদি গান গাইতে পারতাম, ভালো আবৃত্তি করতে পারতাম, ভালোভাবে কথা বলতে পারতাম, এগুলো বোধহয় গড গিফটেড ব্যাপার। সো আর্ট অ্যান্ড কালচারের দিকে যাদের খুব ভালো দখল আছে তাদের প্রতি আমার একটা ছোট্ট পজিটিভ অর্থে ঈর্ষা হয়। এবং আমি মনে করি যে কোনো আন্দোলন, বিপ্লব, প্রত্যেকটা জায়গায় আর্ট অ্যান্ড কালচারের ভূমিকাটা খুবই ইনএভিটেবল। এবং এই আন্দোলনের স্পিরিটটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদের আর্ট কালচারের মাধ্যমেই বাঁচিয়ে রাখতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেটা পৌঁছে যাবে। দারুণ উত্তর, ওয়াও। আমার মনে হয় এখানে আমার আর কিছু বলারই নেই। আপনি এটার মাস্টার। স্টুডেন্ট মুভমেন্ট আর আর্টের মধ্যে সম্পর্কটা আসলে কি ছিল এবার? প্রথমত যদি আমি একটু পিছন থেকে বলি, যে ধরেন আমার কার্টুন ক্যারিয়ার হচ্ছে 12 বছরের, হ্যাঁ, এবং এই পলিটিক্যাল কার্টুন নাকি আস্তে আস্তে আমার মানে বোঝা হয়েছে, পলিটিক্স বুঝে দেন পলিটিক্যাল কার্টুন আরও তাই না ডে বাই ডে বেটার করার যে বিষয় আসছে, হ্যাঁ। এবং এটা টু সাম এক্সটেন্ট আমি কখনো থামাই নাই, হ্যাঁ। আমি পত্রিকার জন্য আঁকিনি, বাট সোশ্যাল মিডিয়া ছিল, সোশ্যাল মিডিয়ার থ্রুতে অলওয়েজ আঁকছি টু সাম এক্সটেন্ট। এবং আমি একলা না, তন্ময় ভাই আঁকছে, মেহেদি ভাই আঁকছে, দেয়ার আর প্লেন্টি অফ আদার্স। আমি এখন অনেকের নাম মিস যাবে, তাতে হয়তো বা খুব অড শোনাবে, বাট এই মানুষগুলা কন্টিনিউ করছিল বইলাই জুলাই মুভমেন্টের যখন হয়েছে তখন ধাপা ধাপ একের পর এক, যখন মানে নেট বন্ধ হয়ে যাচ্ছে রাস্তায় নেমে আইকে ফেলতেছে কেউ, যখন নেট আবার চালু হয়েছে ধাপা ধাপ একের পর এক কার্টুন দিয়ে হচ্ছে গিয়ে, যেহেতু সোশ্যাল মিডিয়া আনাদার টুল বলবো, আনাদার ওয়েপেন, হ্যাঁ। সো লেখা একটা বড় স্ট্যাটাস, অনেকে হয়তো স্কিপ করে যে সাইদ আব্দুল্লাহ ভাই স্ট্যাটাস দিচ্ছে পরে পড়বো, একটা লাইক দেওয়া নিয়ে আগে, এরকম অনেক হয় না। কিন্তু একটা ছবি, একটা ইমেজ ক্যান, বলে না যে কার্টুন ক্যান অর ইমেজ ক্যান স্পিক 1000 ল্যাঙ্গুয়েজ, ইমোশনটা ক্যাপচার করে, এটা অন্য কিছু। আমি অলওয়েজ বলি হচ্ছে যে এটা সাহসও কিন্তু হয়, কারণ আপনি রাস্তায় নেমে জুলাই মাসে যদি দেখেন কোনো একটা জায়গায় লেখা আছে খুনি হাসিনা, এইটা দেখার পরে আপনি যে সাহসটা পাবেন, এটা কিন্তু অনেক কিছু আপনাকে বলে বলে বোঝানো যাবে না যে সাহসটা কি, কিন্তু এটা দেখার পরেই আপনি আন্দোলনের একটা জিল ফিল করবেন, এটার একটা আলাদা শক্তি আছে। আমি বলি আপনার 1 অগাস্ট আমি হচ্ছে হাতির ঝিলের যেই ওয়াকওয়েটা, হ্যাঁ, ওইখানে যে মহানগরের পাশের যে দেয়াল, ওইখানে হচ্ছে গ্রাফিটি করতে গেছিলাম। লিটারেলি আমার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা ছিল, 2টা পুলিশ এসে দাঁড়াইছে। আমার জাস্ট স্ট্র্যাটেজি ছিল যে আমি কিভাবে এখান থেকে সরে যাব যদি পুলিশ আসে। আমি জানতাম যে পুলিশ আসবে, ওভারব্রিজের উপরে একজনের রাখছি, দূরে আরেকজনের রাখছি, যে সিগন্যাল দিবি আসছে, এসে জিজ্ঞেস করছে 2জন কি করেন আপনারা, বলছি গ্রাফিটি করে, বলেই ওভারব্রিজের উপর দিয়া আমরা হচ্ছে গিয়ে করছি। আই নিউ যে মানে আর যদি 5টা মিনিট এখানে থাকতাম হয়তো বা একটা গাড়ি এসে উঠাই নিয়ে যেত, হ্যাঁ। তাহলে ওয়াজন্ট ইট আ রিস্কি থিং টু ডু? কারণ ওই সময় তো একদম, হ্যাঁ 4 তারিখে আমরা দেখতেছি হচ্ছে রাস্তায় যখন ঢল নিয়ে নামতেছে, এক সাইডে কেউ না কেউ গ্রাফিটি করতেছে, এক সাইডে কেউ না কেউ হচ্ছে গিয়ে টু সাম এক্সটেন্ট যেসব প্রতিষ্ঠানগুলোর উপর মানুষজনের ক্ষোভ আছে, যারা দুর্নীতি করছে, লুটপাট করছে, ওগুলো ভাঙচুরও করতেছে। দ্যাটস আমার কাছে আমার বিপ্লবের একটা পার্ট। ওই যে খানকিমাগি হাসিনা বা খুনি হাসিনা, এই ওয়ার্ডগুলোও তখন হচ্ছে ওগুলো বিপ্লবের ভাষা, ওগুলোও ইম্পর্টেন্ট তখন, হ্যাঁ। আমি বলি এখানে আমার একটা দোষ আছে, যেটা হচ্ছে ভাই বললো না যে ওই যে সফট কোর আওয়ামী লীগরা মুছে দেওয়ার চেষ্টা, এটা হয়েছে,
এবং সামহাও আমিও এটার একটা ফাঁদে পাড়া দিয়েছিলাম, মানে ফাঁদটা বলি কি, ফাঁদ না আসলে, যখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়া বলছে আচ্ছা এখন তো হয়ে গেছে এগুলো আমরা এখন মোছা শুরু করি, আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা তাই তো, এখন খারাপ খারাপ কথা তো লেখা থাকার দরকার নাই। আমিও একটা ভুল করে ফেলাইছিলাম, আমি হচ্ছে ডিবি অফিসের সামনের দেয়ালটা, কারণ তখন আমি তো আঁকাকির মানুষ, আমাকেও তো নামতে হবে। হ্যাঁ, আমি একটা দেয়ালের যে হারুনের ভাতের হোটেল সোনা ছোট এই জিনিসটা লেখা ছিল, এটা আমার ফল্ট, আমি অ্যাকসেপ্ট করি যে এটা আমার ভুল হয়েছে। বাট এই একটা ভুলের কারণে টু সাম এক্সটেন্ট অনেকখানি দায়ভার আমার উপরে পড়ছে। কেন এটা পুলিশের প্রতি একটা নেগেটিভিটি? না না, আমি ওখানে গিয়ে মানে থিং ইজ আমার ইয়া ছিল হচ্ছে আচ্ছা হারুনের ভাতের লেখা ছিল, লেখা হয়েছে, এখন এসে আমরা হচ্ছে পুলিশকে কিভাবে চাই সেভাবে দেখতে চাই। বাট দ্যাট ওয়াজন্ট দ্য রাইট টাইম। যেটা ওনার লাইফ টাইম যখন দেখছিলাম আমার হচ্ছে শিট, হি ইজ অ্যাকচুয়ালি রাইট, এটা তো একটা ইতিহাস, এটা প্রিজার্ভ করা হয়নি এখন। আমি নিজে ইতিহাসটা একটা নষ্ট করলাম, আমি নিজে তো গ্রাফিটি করছিলাম, তার নিজের হাত দিয়ে অনেক সৃষ্টিটা করেছে এবং এগুলো কিন্তু অনেক সাহসের ব্যাপার। আমি এটা নষ্ট করলাম, আমি তো একটা, এটা আমি কি করলাম, আমি কিন্তু আই স্টিল ফিল গিল্টি। এবং আমি যখন এখন ওটা প্রিজার্ভের কথা বলি বা আরেকটা জায়গায় করি বা ইয়া করি, আমি এর পরবর্তীতে একটা দেয়ালের গ্রাফিটিও আমি মুছি নাই, কিন্তু টু সাম এক্সটেন্ট একটা বিগ পোর্শন অফ মানুষ আমার উপরে দায় চাপায় যে হচ্ছে এটার পিছনে আমার ইয়া ছিল, যে আমি মুছাইছি। ঢাকা ইউনিভার্সিটিতে নাকি আমি হচ্ছে গ্রাফিটি মুছাইছি অন্য কিছু আঁকার জন্য। আই রিয়েলি ফিল, মানে আই ফিল সরি, মানে সরি এজ আই ফিল স্যাড, বাট স্টিল আমার কাছে মনে হয় যে এই গালিটা আমার খাওয়া জরুরি, কারণ এই গালিটা খাইতেছি বললেই আমি পরবর্তীতে একটু সেন্সিবল ওয়েতে কাজ করতে পারবো। আমি ট্রাস্ট মি ভাই, আমি একটা জায়গায় মানে মুছছিলাম এবং এটার জন্য আই ফিল গিল্টি। আমি এটা আই অ্যাকসেপ্টেড যে আমার জন্য এটা যদি কোনো শাস্তি পাইতে হয় আমি শাস্তি পাইতে রাজি আছি। কিন্তু একটা মজার বিষয় আপনারা বলি, এই যে গ্রাফিটি প্রিজার্ভ করার যে ব্যাপারটা হয়েছিল, এই যে আর্ট অফ ট্রায়াম্ফ, আমি কিন্তু এটার সঙ্গে যুক্ত। ওই যে মানে ওইটা দায়িত্বটা পড়ছিল আমার উপরে যে কোন জায়গার গ্রাফিটিগুলো যাওয়া উচিত, কারণ আন্দোলন সব জায়গায় হয়েছে কিন্তু, বাট পাবলিকলি ছড়িয়ে দেওয়ার কাজ খুব ভালো ভালো পয়েন্ট আছে কিন্তু, যে এখানে হচ্ছে আন্দোলনগুলো ভালো মতন হয়েছে, যেমন মিরপুর 10, উত্তরা, রামপুরা, তারপরে হচ্ছে আপনার যাত্রাবাড়ি, শহীদ মিনার, টিএসসি তো ইজ দ্য কমন প্লেস। হ্যাঁ, সো আমি অলওয়েজ ফোকাস করছিলাম যে এই জায়গাগুলোতে ইয়া করবো। আর আমি দায়িত্ব পাইছি, আমার তো ফার্স্ট থিং আসা উচিত ছিল আমি যেসব জায়গায় করছি ওগুলাই দিব। আই ডিডন্ট ডু দ্যাট। আমার কাছে মনে হচ্ছে যে মানুষগুলো আঁকছে বিভিন্ন জায়গায়, সাহস করে আঁকছে, ইয়া করে আঁকছে, আই উইল প্রিজার্ভ দোজ ফার্স্ট, নিজেরটা আমার মারা খাক। হ্যাঁ, সো এই ব্যাপারটা মানে আমি সুযোগ পেলাম একটু ক্লিয়ার করলাম আর কি, যে আমার এটা বলা হয় এবং আমার মনে হয় যে গাড়িগুলো আমার খাওয়া ঠিক আছে, কারণ আমি যদি একটা মুছে থাকি ইটস মাই ফল্ট, এবং এটা আমার একটা শিক্ষা যেটা আমার পরবর্তীতে এই ভুল করার থেকে কি বলবো মানে বিরত রাখবে আর কি। কারণ এর পরবর্তী যতগুলো গ্রাফিটি হয়েছে আমি সব জায়গায় যখন বাচ্চাদের সঙ্গে ইনক্লুড ছিলাম, এবং আমার কাছে একটা জিনিস বলি যে এই যে সামগ্রিকভাবে যে গ্রাফিটি করা হয়েছে আবার মানে 5 তারিখের পরে, আমি অন্তত এটাও অ্যাপ্রিসিয়েট করি এই জায়গার থেকে। মুছে না যে সবাই মিলে যে করছে, কেউ কিন্তু আঁকতে পারে না হয়তো বা, দেখবেন বিভিন্ন দেয়ালে আনারি হাতে আঁকা আছে, বাট এই যে বললেন যে এগুলাই সংবিধান, সে ওর দাবিটা এসা লিখে যেতে পারছে, লিখে গেছে। আগে এটার জন্য পারমিশন নেওয়া লাগতো, এই করা লাগতো, এটা কিন্তু এখন আমাদের একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে গা। ট্রাস্ট মি, আমরা যদি গ্রাফিটির ব্যাপারটাই, আপনি জানেন যে লন্ডনের একটা শহর আছে যেটা হচ্ছে বিখ্যাত ফর হচ্ছে গিয়ে গ্রাফিটি, মানুষজন যায় গ্রাফিটি দেখতে। জার্মানিতেও আছে, এরকম আছে। আমাদের পুরো শহর, পুরো দেশটাই তো গ্রাফিটি এখন। জিনিসটা মানে বার্লিন ওয়াল জিনিসটা ইটস বেসড অন দ্য গ্রাফিটি আমাদের অ্যাসপেক্ট। পুরো দেশটাই এখন গ্রাফিটি। যে কেউ আসলে আরে এটা কেন সব জায়গায় একটা বিষয়, আরে ওয়াও এটা কি কাহিনী। ইভেন গ্রাফিতির না একটা আর্ট আছে, আমি যদি আর্টের মানুষ না ভাইরা এটা আরো ভালো বুঝতে পারবে। ওই যে বললো না আনারি হাতে আঁকা, দ্যাট ইজ দ্য গ্রাফিতি। আপনি শান্তিপূর্ণ সময়ে আপনি দেয়ালে সুন্দর করে আঁকা কি করছেন, ওটার কোনো মিনিং নাই, রিস্ক নাই, ওইটা গ্রাফিতি না। গ্রাফিতি হলো সেই জিনিসটা যে মুহূর্তে আপনার রিস্ক অ্যাসোসিয়েটেড আছে, আপনি ওই যুদ্ধের ময়দানে নেমে যে মুহূর্তে কেউ কথা বলতে পারছে না, আপনি জীবনের ঝুঁকি নিয়ে জাস্ট দুইটা যদি আঁকিবুকিও করেন, ওইটার শৈল্পিক ভ্যালু ঠান্ডা মুহূর্তে আপনি বিশাল কিছু করে ফেলেন তার চেয়ে অনেক। আমি যদি এক লাইনে হচ্ছে গিয়ে যে সকল গ্রাফিটি ওয়াল আর্ট, বাট সকল ওয়াল আর্ট গ্রাফিটি না। এক্স্যাক্টলি এই গ্রাফিটির বলা হয় ভ্যান্ডালিজম মানে হচ্ছে তুমি একটা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করতেছো টাইপ, তোমার অ্যারেস্ট করতে পারবে। বিপ্লবের সময় রাষ্ট্রীয় সম্পত্তিই তো নষ্ট হবে, মানে ভাঙচুর না, ওখানেই তো আমার দাবি লেখা থাকবে, কারণ সবচেয়ে বড় ক্যানভাস তো আমার ওইটা। তুই শালা এই রাস্তা দিয়ে যাবি, তুই দেখবি, তোর গা জ্বলবে যে শালা এটা কোন চুদির ভাই লেখছে, এটা আই নিড টু নো, ওরা ধরো। এর চেয়ে বড় ক্রিমিনাল যে বাইরে হয়ে গেছে গা, এটা নিয়ে তোর মাথায় ব্যথা নাই। এই যে আমার হঠাৎ করে মনে পড়লো একটা জিনিস, যে এই যে এই আন্দোলনের পরবর্তীতে বলতেছে না যে অনেক ক্রিমিনালরা বের হয়ে গেছে, হয়ে গেছে, অমুকরে দেওয়া হয়েছে। ডু ইউ গাইজ রিমেম্বার যে যখন হচ্ছে গিয়ে ওই যে কি জানি ওই যে ফকা আপনার এই আরে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যখন হচ্ছে রানা প্লাজা ধস হইলো, আচ্ছা মখা আলমগীরের সময় যে ইয়ারা এই যে কি বলে
দুজন ভেরি বিগ টপ টিয়ারের যে দেশ ছেড়ে পালাইছিল ইয়া পায়, ওটার মনে আছে? হ্যাঁ, কারো ওটা আমার ছোটবেলায় ছিল আসলে অতটা আপনার মনে আছে যে কন্টিনিউয়াসলি হাসিনার আমলে প্রত্যেকে তো পার হয়েছে, ইভেন All the time. ক্রিমিনালস আর্মি চিফস আর্মি চিফ ছিল আজিজের ভাইরা কি হয়েছে, বাইরে পলাতক থাকা অবস্থায় তারা দেশের কোর্টেও আসে না, তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। তাইলে 111 এর কথা যে বলা হয় যে ফখরুল বা এই যে ইয়া কি বলে আরেকজন জেনারেল চিফ তখন কে ছিল, বিএনপির যে মহাসচিব ছিল, আওয়ামী লীগের যে সভাপতি ছিল, এদের প্রত্যেককেই তো মানে সেক্রেটারি যারা ছিল তাদেরকে তো মইনু আহমেদ, আর্মি চিফ ছিলেন তখন। তারা না একটা দেশের আর্মি চিফ, তারা বিদেশে গিয়ে থাকবে কেন? তাদের দেশে থাকার কথা না, দুবাইতে গিয়ে যে তারা দেশের বাইরে কেন? এদেরকে পাঠাইছে কে তাইলে? ওই সময়ের পরে গিয়ে পাওয়ারে কে আসছে? ওই যে আমি বলেছিলাম তাদেরকে সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা ভারত থেকে করা হয়েছিল। তাইলে আচ্ছা সো প্রত্যেকটা আচ্ছা, মিম এই জায়গায় আমি একটা জিনিস একটু অ্যাড করি, এটা খুব গুরুত্বপূর্ণ। আর্টের কতটা গুরুত্ব আছে খেয়াল করে দেখেন। একটা কার্টুন আঁকানোর জন্য এবং সেই কার্টুনের ক্যাপশন দেওয়ার জন্য দুইজন ব্যক্তিকে যে মারাত্মক নিপীড়ন চালানো হয়েছে, এই কথাটা কিন্তু অনেকেই ভুলে যায়। মোস্তাক আহমেদ, কুমির ভাই বলে আর ডাকতাম। অনেক আছে, এটা তারপরে আমি আমাদের যত রিসার্চ করছি বাট এইটা একদম টেক্সট বুক এক্সাম্পল। ওই যে নাফিস শারাফাত যে আছে, নাফিস শারাফাত ওই যে ব্যাংক খেকো নাফিস শারাফাত, ওইটার একটা ক্যাপশনও তারা দিয়েছিল মোস্তাক ভাই। এবং কার্টুন টাকানোর জন্য কিশোর আর কখনো নর্মাল লাইফে ব্যাক করতে পারবে না, সারা জীবনের জন্য তার ড্যামেজ হয়ে গেছে। শুধু এটা না, আর মোস্তাক ভাইকে জেলের ভেতরে মেরে ফেলা হয়েছে। একটা কার্টুন, ওই যে বললাম না, এটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে যে কার্টুনের জন্য মানুষকে মেরে ফেলার ঘটনা ঘটে। এটার গুরুত্ব কতটা এখনকার ইনফ্লুয়েন্সাররা কমপ্লেন করে যে ও আমাদেরকে ধরতে পারে, বাট শত শত হাজার হাজার কার্টুনিস্ট যারা কাজল ভাইয়ের কথা মনে আছে? হ্যাঁ, সাংবাদিক কাপল কাজল না, শিশির স্যারকে কখনো ইয়া করা হয়নি, কিন্তু ওনাকে চাপে ফেলায় কার্টুন আঁকা বন্ধ করানো হয়েছে। সবাইকে বন্ধ করা উনি অভিমান করে কার্টুন আঁকা ছেড়ে দিছিল, যে কার্টুন আঁকা কিন্তু ছাপা হয় না। প্রথম আলো দিতেছিল উনি, মানে ডিজিটাল পলিটিক্যাল কার্টুন উনি কেন আঁকতে ব্যবহার পারবেন? করে যা যা করছে তার। সো আর্টের যদি যেমন ওনার একটা মজার কথা আছে, শিশির স্যারের কথা যদি বলছে, শিশির স্যার বলছিল যে সবচেয়ে বেশি কার্টুন উনি আঁকছিল হচ্ছে স্বৈরাচার বিরোধী সেই এরশাদের সময়, কিন্তু এরশাদ এটা নিয়ে কখনো বদার করে নাই, কোনো কেউ এটা নিয়ে পাত্তাই দেয় নাই। হ্যাঁ, মানে তার আগে অ্যাটাক বা যে তুলে নিয়ে যাওয়া বা ইয়া করা, এটা করে নাই। শিশির ভট্টাচার্য কত কার্টুন এঁকেছে, তার জন্য তাকে কখনো আরেকটা ইয়ে হলি, মানিক রতন ভাই একবার একটা আলপিন, তখন আলপিন বাড়িতে আলপিনের কভার করছিল রিলেটেড টু তারেক জিয়া এবং খালেদা জিয়া, এরকম একটা সামথিং করাপশন রিলেটেড একটা কভার করছে। তারেক জিয়া লিটারালি পত্রিকা অফিসে ফোন দিয়ে বলছে হচ্ছে এই কার্টুন কে আঁকছে? বলছে মানিক রতন আঁকছে। বলছে যে ওনাকে বইলো যে ভালো হয়েছে খুব। এরকম একটা গল্প আমার তারেক জিয়া কয়েকদিন আগে যে মেহেদী হক ভাই কার্টুন আঁকছে, সে শেয়ার দিয়ে বলছে খুব ভালো হয়েছে, এতদিন এটা এরকম হইতো না, বাট আঁকছে। মাহতাব হচ্ছে একটা কার্টুন আঁকছে, এখানে গিয়ে কমেন্ট করছে। মানে এই ব্যাপারগুলো না, ধরেন এটাও এক ধরনের স্টান্টবাজি, বাট মানে পলিটিক্যাল একটা বাট দিস ইজ ভেরি স্মার্ট। দিস ইজ ভেরি স্মার্ট। জামাত ইজ প্লেইং ভেরি স্মার্ট রোল। কেন? পলিটিক্যাল জায়গা থেকে, দিস ইজ পলিটিক্স। হ্যাঁ, মানে প্রত্যেকটা মিম, প্রত্যেকটা কার্টুন, প্রত্যেকটা গ্রাফিটির যে মুভমেন্টের সাথে যে সম্পর্কটা আছে, এটা একদম ইররিপ্লেসেবল। আমি এই জিনিসটা এভাবে বলি যে ধরেন গত 16 বছর আমাদের ফোন যখন ইয়া হয়, সফটওয়্যার আপডেট দেওয়া লাগে না? হ্যাঁ, আপডেট না দিলে স্লো কাজ করে। গত 16 বছর আমাদের পলিটিক্যাল কোনো আপগ্রেড হয় নাই। মানে আমরা পলিটিক্যালি আপগ্রেড না হওয়াতে এত বাগ ক্রিয়েট হয়েছে যে আমরা অন্য কাউকে আর বিলিভই করতে পারি না, বা একটা ট্রাস্ট করব। আমাদের এখনো সমস্যা হচ্ছে কি, ইউনুস সরকার নিয়ে ভাই 6 মাস হয়েছে, এখনো মানে 4 মাস হয়েছে, এখনো ইয়া না। আমি তো ধরবো, আমাদের ধরতে হবে, কিন্তু ধরার জন্য তো সময়টা আগে লাগবে। তাদের কি ফল্ট নাই? অবশ্যই আছে, ভুল তো করবে, তারা তো এক্সপার্ট না। তারা এতদিন চালাইছে এনজিও, এখন তারা একটা দেশ চালাইতে হইতেছে, এবং সে ট্রাস্ট করতে পারছে না কারা রাখবো আর কারা রাখবো না, ভরসা করবে কার উপর? পুরো সিস্টেমটা তো ইনফেক্টেড ছিল। 16 বছর ধরে যারা হচ্ছে গিয়ে এসব কার্যক্রম করে আসছে, কারে ট্রাস্ট করবে? আমলাতান্ত্রিক জায়গায় তো এখনো ওই সেট আপেই ইয়া হয়ে আছে। এটা তো আর ওই যে সিনেমার ভাই নায়ক সিনেমা না। কালচারাল রোল যে বলতেছেন, কালচারাল রোল হচ্ছে এইটা যে ধরেন আপনারা টিভি ছাড়লেই হচ্ছে সন্ধ্যার পরে জীবন মানে জি বাংলা, হ্যাঁ, চলতেই থাকে সাউন্ড একত্রে। আপনি টিভির সাউন্ড অফ করে রেখেন, বাইরের থেকে শুনতে পারবেন যে সেম সিরিয়াল চলতেছে। রাইট, এটা কি? এটা হচ্ছে কালচারাল মুভ। আমাদের এই কালচারাল মুভটা ভেরি ইম্পর্টেন্ট সব সেক্টর থেকে। আর আমার ভাল লাগে না যখন দেশে বিদেশি আর্টিস্ট এসে পারফর্ম করে। আমার দেশটা যায় না কেন? আমরা কেন মেইন পারফরম্যান্স, আমরা কেন আমাদেরটারে নিয়ে যাই না? আমাদের দেশে কি পারফর্মার কম? আমাদের দেশে কি ভালো আর্টিস্ট নাই, মিউজিশিয়ান নাই, ড্যান্সার নাই, আর্টিস্ট নাই? মানে কি বলেন আপনি? আমাদের মানে কি বলে জয়নুল আবেদিনের আর্টওয়ার্ক সেল হচ্ছে গিয়ে কোটি টাকায়। ক্যান ইউ ইমাজিন? এটা বাদ দিলে উনি তো মানে ধরেন প্রথিতযশা আমাদের শিল্পগুরু, হ্যাঁ, শিল্পাচার্য। এখনো যারা এক্সিস্টিং আছে
তাদের আর্টওয়ার্কও সেল হয় ভাই হিউজ দামে। কয়দিন আগে কোন এক বাংলাদেশের আর্টিস্টের হচ্ছে একটা যে কলা, হ্যাঁ একটা কলা স্টিকার দিয়ে লাগানো, বাংলাদেশি কলা। তো বাংলাদেশি কলার তো ভাই একটা ভ্যালু আছে এখন, আমরা ওইটা কোথা থেকে প্রমোট করতেছি না কেন? যে দেখো ভাই বাংলাদেশি কলার দাম এখন 72 কোটি টাকা। সো আর্ট অ্যান্ড কালচার আমার কাছে আমি অলওয়েজ বলি যে কার্টুন ইজ নট এ ফর্ম অফ আর্ট, ইটস আ ল্যাঙ্গুয়েজ, ইটস মোর অফ আ ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজটা কোটি কোটি মানুষ উইদাউট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বুঝতে পারে, জি জানতে পারে। এখন নেক্সট মুভ করবো হচ্ছে একটা ছোট একটা গেম সেগমেন্টে যাবো, একটু র্যাপিড ফায়ার স্টাইলে করবো। আমি একটা শব্দ বলবো, আপনাদের যে শব্দটা ফার্স্টে আসে, দ্যাটস হোয়াট দ্য গেম ইজ কল্ড। মাথায় যেটা আসে, ফার্স্টে যেটা আসে, ইউ জাস্ট সে ইট। এটা উনি আগে স্টার্ট করবো হচ্ছে 1971 সাল। উত্তর কে দিবে? দুইজনে সেম টাইম, মাথায় যেটা আসে, জাস্ট সে দ্য ফার্স্ট ওয়ার্ড দ্যাট কামস টু মাইন্ড when I say বাংলাদেশের জন্য সবচেয়ে গৌরবাঞ্জল অধ্যায়। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এটা মানে আমরা স্বাধীনতা পাইছি, এটা আনডিনায়েবল। ওবায়দুল কাদের। আমার এখানে প্রশ্ন আছে, ওবায়দুল কাদেরের নাম যেহেতু আসছে, বাকিদেরটাও নাম আসবে তো? মানে অর ইজ জাস্ট দ্য আওয়ামী? না সবারটা আমি বললাম। বলেন। ওবায়দুল কাদের ইজ ভেরি ফানি গাই। হ্যাঁ, ওনার ফেসবুক স্ট্যাটাস গুলা, হ্যাঁ উই মিস ওনার ফেসবুক ছবিগুলা, অ্যালবামস গুলা। হ্যাঁ, ওই যে চ্যালেঞ্জিং টাইম। ভাইয়া কাওয়া। ও আই উইল গো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, ডক্টর ইউনুস। শিক্ষিত, মানে প্রপার শিক্ষিত মানুষ, মানে আমার কাছে লাগে ভিশনারি মানুষ। আই থিঙ্ক ওনার সাথে সবার অনেক পেশেন্ট হইতে হবে। আই থিঙ্ক এটা আমরা হারায় ফেলতেছি, পেশেন্স। এই পেশেন্স সবার পেশেন্স এমনিতেই রাখতে কোশ্চেনও করতে হবে, দুইটা একই সাথে, নাগরিক হিসেবে দুইটারই দায়িত্ব আছে। হ্যাঁ অবশ্যই। নেক্সট যাব হচ্ছে জুনেদ পলক। কি বলবো ওনার ব্যাপারে? খাজা টাওয়ারের বিজ্ঞানী, ইন্টারনেটের জনক। না তাহলে স্টিভ জব বা সাহেব আবার রাগ করতে পারে। ও আবার জয় সাহেবও তো রাগ করতে পারে। ওহো, হ্যাঁ অনেক ডাউট আছে এই ব্যাপারে। নেক্সট যাব হচ্ছে নরেন্দ্র মোদি। বিগ টাইম মাদারচোদ। গুজরাটের কসাই। ও, এটা কিন্তু অনেক এটা true, ইন্ডিয়ানরা হ্যাঁ। মানে না। আমি যাদের সাথে মানে জিজ্ঞেস করেছি, বা পিপল আই স্পোক টু, না উনি একদম ভালো, উনি কিছু করে না। শেখ হাসিনার চোখেও শেখ হাসিনাও ভালো ছিল অনেকের চোখে, এখনো আছে, এখনো আছে, এখনো ডিফেন্ড করে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট। ও কোনটারটা বলবো, 18 না 24? 24টা। 18টার কথা অনেকে ভুলে যায়, বাট না ওইটাই বিগ ছিল আমার আমি কাছে। 18তেও আন্দোলন করা মানুষ, এটাতেও আন্দোলন করা মানুষ, তো আই হ্যাভ মিক্সড ফিলিংস। So what is the first word that comes to mind when we student movement? বিপ্লবী। স্বৈরাচার পতনের গণ অভ্যুত্থান। Influencer. এই বাজে জিনিস, মানে বাজে কি বলবো, মানে ইটস আ Sell out. অ্যাবসলিউটলি, মানে আমি বলতাম আমি এটা বলি ইনফ্লুয়েন্সা। ইয়েস, আমি এটাই বলতে চাচ্ছিলাম, যারা ওই টাইমে ছিল তারা ইনফ্লুয়েন্সাই ছিল। তো এটাকে পজিটিভলি ইউজ না করে তারা ক্ষমতার দ্বারা ব্যবহৃত হয়েছে এবং ব্যবহৃত হওয়ার সুযোগটা তারা তৈরি করে দিয়েছে। But এটা ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। I think হতে পারে। আমার আমি চাই- টার্মটাই আমি চাই পছন্দ যে না। change হোক। আমাকে শোনো। তবে একটা কথা আছে, মানে কারো যদি মূল পেশার জায়গাটাই এইটা হয়ে যায়, কন্টেন্ট বানানোটাই কারো মূল পেশা, এটা সিরিয়াসলি প্রবলেমেটিক। তখন ওই পেশাটার জন্য সে এমন অনেক কাজ করবে যেটা যৌক্তিক না। আমার কাছে লাগে হচ্ছে ইনফ্লুয়েন্সার ওয়ার্ডটা কখনো প্রফেশন হইতে পারে না। কারণ আমরা বহু বছর ধরে অলওয়েজ শুনছি হচ্ছে কি যে বিশ্বের 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ফোর্বস লিস্ট করছে বা টাইম ম্যাগাজিন লিস্ট করছে, ওইখান থেকে আমরা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ব্যাপারটা পাইছি। যদি এরকম লাইকের উপর বেস করা, রিচের উপর বেস করা ইনফ্লুয়েন্সার ঘরে ঘরে পয়দা করা সম্ভব, তাহলে কয়দিন পরে আরেকটা টার্ম আসবে লিজেন্ড। হ্যাঁ, যে লিজেন্ড একটা টার্ম, হ্যাঁ কিংবদন্তি একটা পেশা হয়ে যাবে তখন। সো I do agree ইনফ্লুয়েন্সার, with him. হ্যাঁ ইনফ্লুয়েন্সার ক্যান নট বি আ প্রফেশন। এটা প্রফেশন হতে পারে না। ইউ ক্যান বি আ ক্রিয়েটর। হোয়াটস রং ইন আর্টিস্ট? আমার আরেকটা টার্ম তোমার সমস্যা কি আর্টিস্ট বলতে নিজেরে? এক্স্যাক্টলি। লাস্ট বাট নট লিস্ট হচ্ছে হারপিক। অবশ্যই নিঝুম মজুমদার। এটা নিয়ে একটু স্টোরি বলা যাবে যে এটার মানে ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের মধ্যে যে ক্ল্যাশটা হইলো, কোনো কি আগের কোনো রিলেশন বা ব্যাকগ্রাউন্ড ছিল এটার মধ্যে? আমার কাছে মনে হয় না যে ক্ল্যাশ শব্দটা ক্ল্যাশ হিসেবে ব্যবহার করা উচিত। তার নিজের নাম কিন্তু নিঝুম মজুমদারও না, যার নিজের নাম নিজে বলতে মানে গর্বিত না, তার কিন্তু আরেকটা নাম আছে এবং ওইটা বাদ দিয়ে, তার দেখবেন পাসপোর্টের নাম কি সেই সব বাদ দিয়ে সে ফেক নেম ধারণ করে চলে।
সে তো একটা ক্যাঙ্গারু ব্যারিস্টারও, শুধুমাত্র ব্যারিস্টার লেখাটা তার জন্য কিন্তু প্রফেশনালি আনএথিক্যাল জিনিস, এটাও অনেকে জানে না। এবং সে তো একটা প্রচন্ড মিথ্যাবাজি, ধোঁকাবাজ, দেশ বিরোধী। এই মুহূর্তে ভারতীয় মিডিয়া যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, দেখবেন ভারতের মিডিয়াতে বসে দেশের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, এর কোনো ন্যূনতম এথিক্যাল গ্রাউন্ড আছে? এবং সে হারপিক কেন খেয়েছিল সেটাও জানেন। নিজের বউ, নিজের ছেলে এগুলাকে লুকিয়ে রেখে আর একটা মডেলের সাথে প্রেম করতে গিয়ে ব্যর্থ হয়ে হারপিক খেয়ে তাকে প্ররোচিত করার চেষ্টা করছিল। এবং সে তো প্রত্যেকটা জায়গায় মানুষকে কিভাবে সে বাধা দেয় কথাবার্তার ভেতরে, তার অনেক টক শোতে দেখবেন মানুষকে কিভাবে বাধা দিত। অনেক মানে আলেম টাইপ ব্যক্তি যারা ছিলেন কি নিকৃষ্ট ভাষায় গালাগালি করেছে, পলিটিশিয়ান যারা ছিল, বিএনপির একজন পলিটিশিয়ানকে ওইভাবে গালাগালি করেছে, রাশেদ খান ছিল গণ অধিকার পরিষদের, তাকে গালাগালি করেছে। তার কাজে থাকে যুক্তি টুক্তি না, ওইরকম চিল্লাপাল্লা করে গালাগালি করে ডোমিনেট করার। তো আমি জানতাম যে এটা করে, কারণ আপনার বাসার পাশে যদি জানেন যে বের হওয়ার পরেই একটা মানে পাগলাটে কোনো কুকুর আছে ঘেউ ঘেউ করতে থাকবে, আপনি তো অবশ্যই প্রতিষেধক নিয়েই বের হবেন, নট নেসেসারি আপনি ইউজ করবেন কিনা। তো আমি জানতাম যে সে এই কাজগুলো করবে, এবং সে তো ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। আইসিসিতে মামলা করা যায় না, কিন্তু দেখেন তারা কি ছড়াচ্ছিল যে আইসিসিতে মামলা করেছে বিভিন্নভাবে, যারা নিজেরাই খুনি এবং খুনের সহযোগী, তারা কিভাবে এই কথা বলে। সিলেটের পলাতক যে মেয়র, সে তো খুনি, সে নাকি যে মামলা করছে। এবং বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু বায়াসড হয়ে এটা নিউজ করছিল, ইউনুস সাহেবের নামে মামলা করা হচ্ছে, উপদেষ্টাদের নামে মামলা করা হচ্ছে। এই ডিসইনফরমেশনগুলো কাউন্টার করবেন কিভাবে? এই জন্য আমি জানতাম যে আমার উপরে যদি চিল্লাপাল্লা করতে থাকে তাইলে প্রতিষেধকটা নিয়েই বসতে হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা কি, অনেকে দেখবেন খুবই সাধু সাধু কথা বলে যে না আপনার এটা করা উচিত হয় নাই, এইটা করতে পারেন না, সিভিলিটির জায়গাটা। আমি সবসময় একটা কথা বলি, বাস্টার্ডের সাথে যদি আপনি মাঠে নামেন, আপনি যদি খুবই ভদ্র মানুষটা হন, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, ওই বাস্টার্ড আপনাকে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা ওরা করে। ওকে সাংবাদিকদের নিয়ে হেনস্থা করে নাই, মনে আছে? ওই যে 2023 সালেই ওই যে ভাত মাছ মাংসের স্বাধীনতা লাগবে, যে সাংবাদিক একটা নিউজ করেছিল, তার বাসায় গিয়ে 71 টিভির একজন সাংবাদিক এবং ওই নিঝুম, এরা তার বাসায় গিয়ে কিভাবে হেনস্থা করে আসছিল, ওই লোকাল মানুষদের দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। এটাই তো ওর পেশা ছিল। এবং এই কারণে ওকে কিন্তু থামানোটা জরুরি। হোস্টের সাথে কি কথা ছিল জানেন? অনেকে মনে করে যে আমি এইটা মনে হয় যে আনপ্রভোকড অবস্থায় দেখিয়েছি। নো, হোস্টের সাথে কথাই ছিল যে কেউ কারো কথা বলার ভেতরে ইন্টারফেয়ার করবে না, এই শর্তে সে রাজি। আমিও কিন্তু এই শর্তেই কথা বলেছি। সে তো স্টার্ট করেছে, সে যখন কথা বলে দেখবেন পুরো 5 মিনিটের উপরে এত অ্যাবসার্ড কথাবার্তা বলছে, আন্দোলন নিয়ে, মেয়র নিয়ে, অমুক। আমি একটা কথাও বলি নাই। আমি যে মুহূর্তে কথা বলা শুরু করেছি তার তো কথা বলা উচিত ছিল না, সে শর্ত ভায়োলেট করে আমাকে বারবার করে ইন্টারাপ্ট করছে। আমি কিন্তু থামানোর জন্য হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি, তারপরেও থামাচ্ছে না। হোস্ট তার মাইক্রোফোনটা মিউটও করছে না। তখনই দেখলাম যেমন কুকুর তেমন মুগুরটা রাখাটা উচিত। এবং দেখার পরে তার দেখেন অতীতের ওই বেদনা কিভাবে মর্মে একেবারে মুহূর্তের ভেতরে জেগে উঠলো, ওই হারপিক খাওয়ার স্মৃতি। যদি সে হারপিক্ষর জেনুইনলি না হতো, হারপিক দেখলে কিছুই মনে হইতো না। কিন্তু সে নিজেই প্রমাণ করলো যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই। সো পুরা ব্যাপারটা আমি একটু ব্রিফ করে দেওয়ার চেষ্টা করি। না, আমি আরেকটা করবো শেষ ইউ সেড সবাইকে নিয়ে আসতে। জামাত ইসলামী, ওয়ান ওয়ার্ড। প্লেইং ভেরি স্মার্ট। জামাত ইসলামীর 71-এর ভূমিকা নিয়ে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা জাতির সামনে তাদের খোলামেলাভাবে কথা বলা উচিত। এবং তারা যে রাজনীতিটা করছে, তাদের রাজনীতির গতিবিধি অতীতের তুলনায় ভালো হয়েছে, কিন্তু সামনে তারা আরো উন্মুক্ত রাজনীতি করবে বলেই আমি বিশ্বাস করি। যে যারা রাজনীতি করছে সরাসরি বলার মতো তো এখন পরিবেশটা চলে এসেছে। মানে আমি প্রত্যেকের আইডিওলজি প্রচারের জন্য আমি মনে করি সেটা করা উচিত। করার পরে মানুষ কাকে কতটা একসেপ্ট করবে সেটা তাদের পার্সোনাল বিষয়। না, দারুণ। আজকে আমরা এখানেই শেষ করতে যাবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সময়ের জন্য। অনেক ইন্টারেস্টিং ওপিনিয়ন্স ওয়ার শেয়ার্ড। চেষ্টা করছি অনেকগুলো একটা টপিক টাচ করে। এবং সরি, একটা জিনিস খালি একটাই বিষয় বলবো, তাহলে দেশের না বেচলেই হলো আর কি ভাই। রাইট, দেশে বেচো না। এবং আপনাদের জন্য অনেক স্পেশাল একটা গিফট থাকবে। আপনাদের জাস্ট একটু কুইক রিঅ্যাকশন। আমি চেষ্টা করি যে একটা স্পেশাল গিফট দিব। নট রিলি দ্যাট স্পেশাল, বাট স্পেশাল এনাফ। প্রথমে হচ্ছে ওয়াও, কি কিউট। দিস ইজ অ্যামেজিং, আই লাভ দিস। জোনসে, আর আমি খুবই সারপ্রাইজড ব্যাপারটা পেয়ে। দারুণ একটা। নাইস। আপনার জন্য। আমার মনে হয় যে অনেক জায়গায় অনেকটাই গিফট পাই, বাট দিস উইল বি ভেরি স্পেশাল ওয়ান ফর মি। এন্ড প্লিজ কনভে আওয়ার রিগার্ডস টু হিম অর হার, যে খুবই পছন্দ করেছে এবং আমি খুবই সারপ্রাইজ। যিনি আপনি আর্টিস্ট হয়ে থাকেন না কেন, ইউ ডিড অ্যামেজিং। আপনার কাজ খুব ভালো। প্লিজ আপনি একটু যোগাযোগ করেন আমার সঙ্গে। লাভ ইট। হ্যাঁ, আমরা একসঙ্গে কাজ করতে পারবো অনেক। আপনার কাজ খুব সুন্দর, আপনি খুব সুন্দর মানে
কি বলে ফেস স্টাডি করতে পারেন এবং আই রিয়েলি লাভড আপনি কনফিডেন্ট স্ট্রোক হ্যাঁ ভেরি গুড প্লিজ যোগাযোগ করেন প্লিজ হ্যাঁ Fantastic. Thank you, everyone. That was another episode. Awesome. Done.